প্রবন্ধ রচনা ক্লাস 12-এর 4th সেমিস্টারে, যেমন তোমাদের ছিল গিয়ে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ছিল না? তো আগে যখন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো, মানে তোমাদের আগের যে প্রসেসটাতে পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু 4 ধরনের প্রবন্ধ থাকতো। 4 ধরনের প্রবন্ধ থাকবে, তার মধ্যে যে কোনো একটা সেট করতে হবে। এই 4 ধরনের প্রবন্ধকে দুটো ভাগে ডিভাইডেড করে দেওয়া হয়েছে। এবার সেকেন্ড সেমিস্টারে 2টো শিখতে হয়, আবার 4th সেমিস্টারে 2টো শিখতে হয়। সেকেন্ড সেমিস্টারে শেখানো হয়েছিল বিতর্ক, শেখানো হয়েছিল, আবার মানস মানচিত্র শেখানো হয়েছিল, আর ওই দুটোর মধ্যে একটা করেছিল, তোমার মনে আছে? ঠিক তেমনইভাবে 4th সেমিস্টারেও দেখা যাচ্ছে 2টো শিখতে হবে তোমাকে। এক হচ্ছে এই ধরনের একটা বিষয় থাকবে, বুঝিয়ে বলছি। আরেকটা হয় কি জীবনী রচনা, যেমন ধরেছে কি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে দিল, তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ডিটেলসে লেখা। এবার কবি রবীন্দ্রনাথ ওর জীবনীটা লেখা। এবার ওই জীবনীটা যেমন ধরো জন্ম, বংশ, পরিচয় ইত্যাদি ইত্যাদি এগুলো লিখতে হবে। তো সেক্ষেত্রে কীভাবে পদ্ধতি হবে সেটা অন্যদিন কথা বলবে। আজকে আমরা বলবো এই প্রসেসটা। আমি বলবো যে দুটোই সুবিধা, দুটোই শিখে রাখা তোমার ভালো, ঠিক আছে? এবার কি হচ্ছে যে ক্লাস 12-এর 4th সেমিস্টারে, যেহেতু এটাতে 10 নাম্বার আছে, সবচেয়ে বেশি নাম্বার এই প্রবন্ধতে থাকছে, তো তোমাকে মাথায় রাখতে হবে যে কি যে কোনো পদ্ধতিতে আমাকে এখানে 10-এর মধ্যে 8 বা 9 আনতে হবে। কি প্রসেসে আনা সম্ভব সেটা মাথায় রাখতে হবে। দেখো, এত সোজা নয় ব্যাপারটা। মানে আমি শেখাচ্ছি বলেছি, আমি বলে দেবো ফাট করে যে খুব ইজি, আমি উত্তেজনা নিয়ে বলে দিলাম, তোমার উত্তেজনা নিয়ে শুনে নিলাম, বাড়ি চলে গেল, এরকম ব্যাপার নাই কিন্তু, ঠিক আছে? যথেষ্ট পথ কঠিন, এবং তুমি শুনছো কতটা, ভাবছো কতটা, এটার উপর ডিপেন্ড করছে এই প্রবন্ধটা। যেমন ধরো মানস মানচিত্র তোমাদেরকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শিখিয়েছিলাম, বিতর্কর থেকেও বেশি। মানস মানচিত্র তো তোমরা পয়েন্টস বের করেছিলাম, এখানে তোমাকে পয়েন্টস বের করতে হবে। মানস মানচিত্রতে কী ছিল? একটা পার্ট ছিল, তার 2-3টা ইঙ্গিত ছিল, 2-4-5টা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে এই স্টাইলে, এই পয়েন্টে এই তথ্যগুলো দিয়ে করো। এখানে পুরো একটা তথ্যই দিয়ে দিয়েছে, পুরো একটা সেট দিয়ে দিয়েছে। তোমার পরীক্ষাতে এইভাবেই দিবে। আর বলবে কি যে দেখো এই যে প্রদত্ত অনুচ্ছেদ, এই যে অনুচ্ছেদটা দেখছো, বলবে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা হিসেবে তুমি গ্রহণ করো। মানে তুমি আগে পড়ো মন দিয়ে, এটা পড়ার পর এখানে যা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটাকেই তুমি আরও গভীরে যাও, গ্রহণ করে বিষয়টার গভীরে প্রবেশ করে পরিণতি দান, মানে উপসংহার পর্যন্ত তুমি এগাও, ঠিক আছে? মাধ্যমে তুমি পূর্ণাঙ্গ একটা প্রবন্ধ রচনা করো। তোমাকে কিছু কথা দিয়ে দিচ্ছে, তুমি সেটাকে ডেসক্রাইব করো। এবার কত সুন্দর করে করতে পারো, কতটা তুমি ডেপথে যেতে পারো। যে মানুষ, যে ছেলে মেয়েরা ভাবতে ভালোবাসে না বা কল্পনা প্রবণ নয়, তারা এইটাতে টাচ না করলেই ভালো হয়, প্রথম কথা। বাট আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় এটাতে তুমি নাম্বারটা ওটার তুলনায় বেশি পাবা। কেন? এইখানে হচ্ছে কি, এইখানে একটা তথ্য দিয়েছে, তথ্যটা যখন তুমি 1বার 2বার 3বার পড়বা, অটোমেটিক তোমার মাইন্ডে কিছু ঘুরতে শুরু করবে। তথ্য সব কোনো অজানা বিষয় দিবে না তোমাকে, তোমার জানা বিষয়ের মধ্যেই থাকবে, কিন্তু তোমাকে একটু ভাবতে হবে। এতদিনের শিক্ষণীয় জীবনে তুমি স্কুলে হোক, টিউশনে হোক, টিচারদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা শুনে হবা। আবার ব্যক্তিগত জীবনেও তোমার সাথে এরকম অনেক কিছুই ঘটে থাকতে পারে, সেটা পড়াশোনা করতে গিয়েও হতে পারে, ব্যক্তিগত জীবনে হতে পারে। এইরকম বিষয়গুলো থেকে তোমাকে টেনে নিয়ে আসতে হবে তথ্য, আর এখানে ইউজ করতে হবে, পয়েন্টস বানাতে হবে, তথ্য দিতে হবে। সব ইজি করে দিতে পারি আমি তোমাকে, বুঝিয়ে আমি খানিকটা ইজি করে দেব। কিন্তু তারপরেও বলবো যে ভাবতে ভালোবাসে না, তার এখানে না এগোনোই ভালো। তবে এখানে যদি এগোও তুমি, সাধারণত 10-এর মধ্যে 7 তুমি পাবাই, যদি ট্রাই করতে চাও তো। এবার আসি জীবনীটা কেন আমি মানে ফার্স্ট টাইম তোমাকে আমি করতে মানা করছি। জীবনীটা ধরো এইরকম দিবে যে সুকান্ত ভট্টাচার্য বা সলিল চৌধুরী, হ্যাঁ সলিল চৌধুরী, এই যে গায়ক সলিল চৌধুরী, ওর সম্পর্কে দিল, ঠিক আছে? এই সলিল চৌধুরী হতে পারে যে এটাই চলে আসলো, হতে পারে। তো এবার হলো কি, এখানে তোমাকে একটা তথ্য দিয়ে দেবে, এটার জন্ম দিবে, বংশ পরিচয় দিবে, কোন বিদ্যালয়ে তিনি পড়েছিলেন, এটার নাম লিখে দিল, বিদ্যালয়টার নাম, কর্মজীবন পয়েন্ট করে দিয়ে বলে যে কী কাজ করতেন তিনি, ঠিক আছে? এবার কয়েকটা গান, উল্লেখযোগ্য কয়েকটা গানের সেট দিয়ে দিল, এখানে লিখে দিল কয়েকটা গানের সেট, এবং তারপরে দিল তার মৃত্যু, ঠিক আছে? অনেক ছেলেমেয়েরা কী করে, শুধু এইটিকেই ব্যাখ্যা করে, এইখানে তথ্যটি দিল তো একটা ছোট্ট সেট দিল, এইটিকে ব্যাখ্যা করে লিখে চলে আসে। যদি তুমি এটিকে ব্যাখ্যা করে চলে আসো লিখে, তাহলেও তোমাকে মোটামুটি 5 বা 5-এর কাছাকাছি দিতেও বাধ্য। এখন কিন্তু দিচ্ছে নাম্বার 10-এ তুমি 5 পেয়ে যাবা।
শুধু এটিকে যদি তুমি এই বাক্য জুড়ে জুড়ে, ধরো এখানে লেখা আছে জন্ম, আর এখানে একটা সাল দেওয়া আছে, ঠিক আছে, একটা সাল দেওয়া আছে, তুমি কি করলা, সলিল চৌধুরী বা বিখ্যাত গায়ক বা সুমধুর কণ্ঠী বা কণ্ঠশিল্পী এই সলিল চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন এত সালে অমুক জায়গায়, ঠিক আছে, লিখে দিলে তুমি গুছিয়ে। এইভাবেই বলছি আমি, মাত্র যদি সেট করে দাও তাহলে তুমি 4 বা 5 পেয়ে যাচ্ছ। এবং অনেক ছেলেমেয়ে না এইটুকুটারই লোভে এগিয়ে যায়। কিন্তু তুমি যদি এই প্যাসেজটা পড়ে নাও আর পড়ার পরে এটাকেই এদিক ওদিক এদিক ওদিক করে তুমি সাজিয়ে দাও, তাহলে তুমি 5 পেয়ে যাচ্ছ। বুঝবা ভালো করে, হ্যাঁ, 10-এর মধ্যে তোমার 5 থাকছেই হবে। ওদিকে যাও বা এদিকে যাও, এদিকে তাও সম্ভাবনা কম থাকছে, তুমি ওইটিকে যদি এদিক ওদিক করে লিখে দাও তাহলে কিন্তু ওই তথ্যের বাইরে তুমি যেতে পারছো না। তুমি জানো না তো মানুষটার সম্পর্কে ডিটেলসে, কিছুই জানো না, তো জানো না তুমি লিখবা কি করে? যে কটা তথ্য দিয়েছে ওইটির বাইরে তুমি বেরোতে পারছো না, তো তোমার এই 5-এর থেকে কাটার উঠবেই না, 6-7 যাবেই না। কিন্তু তুমি যদি এইটাকে ভালো করে বুঝে এটাকে ডেসক্রাইব করতে চাও, আরে ছোটোবেলা থেকে তুমি ভাব সম্প্রসারণ করেছো, ভেবে দেখো, মাত্র 2 লাইনের কথাকে তুমি 1 পাতা লিখে দিয়েছিলে। তো এখানে তো তথ্য দেওয়া আছে ডিটেলসে, ভালো করে পড়ো, একবার হবে না, 4 বার পড়ো, 4 বার পড়ো, পড়ার পর নিজের অভিজ্ঞতাকে সেট আপ করো, ফোকাস দাও, মাইন্ডে যে ধারণাটা আসছে ওটা নিয়ে লেখা শুরু করো, লিখতে লিখতে তোমার তথ্য আসবে। যেই দেখবার নতুন কোনো তথ্য মাইন্ডে ঘুরছে, সঙ্গে সঙ্গে প্যারা চেঞ্জ করে তুমি আবার লেখো, সঙ্গে সঙ্গে প্যারা চেঞ্জ করে আবার লেখো, চলতে থাকুক। এটা বলা হয় 400-450 শব্দের মধ্যে লিখতে হবে, তোমাকে ওগুলো কিছু ভাবতে হবে না। তুমি যদি পারো 4টা পৃষ্ঠা ঠুকে চলে আসো, 4টা পৃষ্ঠা মিনিং 1 তা মেরে দিয়ে চলে আসো একদম পুরো, যেহেতু প্যারা চেঞ্জ হচ্ছে একটু জায়গাটা হবে। এবার যেহেতু তুমি লাস্টের দিকে লিখবে না, তোমার হাতের স্পিডও থাকবে খুব বেশি, ফলে একটু বড় হবে অক্ষরটা, একটু নোংরা হবে হাতের লেখা, কিন্তু তবু তুমি লেখো। এখানে তোমার হাত চলতে থাকবে, যে তুমি ভাবতে ভালোবাসো, তো লিখতে থাকো, ভাবতে থাকো, লিখতে থাকো, ভাবতে থাকো। বিষয়টা কি আছে সেটা পরে আসছি, কীভাবে লিখতে হবে আমি সবটি বলছি প্রসেস, কিন্তু আমি বলছি এই পার্ট না টাচ করে যদি এই পার্ট টাচ করো, তো এখানে তোমার তুলনামূলকভাবে বেশি সুবিধা হবে, নাম্বার বেশি আসবে। এখানে তোমার হাত চলতে চাইবে না, এই তথ্যের বাইরে তোমার জানা নাই কিছু মানুষটার সম্পর্কে, তো তুমি কি করে লিখবা? তথ্যই তো জানো না তুমি তার সম্পর্কে। আর এখানে তথ্য জানো না, তোমার নিজের উপর ওই বিষয়টার গভীরে প্রবেশ করার পরিণতি দান করো, তুমি যে কোনো পদ্ধতিতে তুমি এগাও, টুকরো করো, তথ্যটার ভেতর দিকে যাও, ভেতর দিকে। তো আজকে আমরা শিখছি এইটা প্রশ্নটা কীরকম আসবে বললাম, লেখা থাকবে যে কি প্রদত্ত অনুচ্ছেদটিকে, ঠিক আছে, এই যে প্রদত্ত অনুচ্ছেদ, এই যে অনুচ্ছেদটা, এটা প্রশ্নে কিন্তু দিয়ে দিবে তোমার, ঠিক আছে, প্রশ্নপত্রে এটা দেওয়া থাকবে। এবার যে কোনো বিষয় নিয়ে দিতে পারে তোমার, যে কোনো বিষয় নিয়ে, কোনো সমস্যা নেই। তুমি আগে ভালো করে মন দিয়ে পড়বা যে প্রদত্ত অনুচ্ছেদ যেটা আছে সেটাকে তোমাকে পড়তে হবে। এইটাকে তুমি ভূমিকা হিসেবে গ্রহণ করো। ভূমিকা হিসেবে অনেকে মনে করে যে ভূমিকা মানে কি, প্রথমে যে ভূমিকা পয়েন্ট হয় সেটাই বুঝি এটা লিখে দিতে হবে, এটা পুরোপুরি না, কিছু লিখতে হবে না। এটা ভূমিকা হিসেবে তোমাকে গ্রহণ করতে হবে যে এটা পড়লাম, পড়ে কিছু বুঝলাম, বুঝে এবার আমি লিখবো, এবার লেখা শুরু করুন। এটা তোমার হেল্প করার জন্য দিল, এটাকে হুবহু টুকে দেবে না আবার। এবার কেউ যদি নেহাত কিছু না পারো, এটাকে এদিক ওদিক করে টোরে একটা পৃষ্ঠার মধ্যে নিয়ে আসার চেষ্টা করো, আরও কিছু অ্যাড করো, এটা সেটা করে একটা পৃষ্ঠার মধ্যে নিয়ে যাও, 5 পেয়ে যাবে তুমি, অটোমেটিক তোমার 5 নাম্বার চলে আসবে। আর এটাকে তুমি তো 5-এ সন্তুষ্ট থাকলে চলবে না, তাই না? 5-এ সন্তুষ্ট হলে হবে না, কিন্তু তোমাকে 100% জন্য কমপ্লিট করতে হবে, তো তুমি কিছু কাছাকাছি নাম্বার পাওয়া ভালো। তোমার 10কে 10-এর মধ্যেই চ্যালেঞ্জ করতে হবে। এবার রুলসগুলো বুঝে নাও। এটা যেটা বিষয় থাকবে সেটার একটা শিরোনাম দিতে হবে তোমাকে, প্রথমে একটা শিরোনাম থাকবে, শিরোনাম বোঝো তো, হ্যাঁ, হেডলাইন, শিরোনাম, ঠিক আছে। তো প্রথমে একটা শিরোনাম, একটা হেডলাইন থাকবে যে এটা কী সম্পর্কে লিখছে, ওই সেই সম্পর্কের জিনিসটা লিখতে হবে, শিরোনামটা দিতে হবে। যেমন রচনার ক্ষেত্রে আমরা দিলাম বাংলার উৎসব লিখে দিলাম, বা বিজ্ঞান দিয়ে দিলাম, ঠিক আছে, ওই রকমভাবে শিরোনাম দিলাম। নেক্সট আর কি করতে হবে, তোমাকে সবসময় মনে রাখতে হবে এটা সাধু ভাষায় থাক বা চলিত ভাষায় থাক, কোনো ব্যাপার না, তোমাকে চলিত ভাষাতে লিখতে হবে। কি ভাষা লিখবা মনে থাকবে বিষয়? আচ্ছা, আর কি, একদম সহজ সরল কথা। জীবনানন্দ বলেছিলেন, সহজ লোকের মতো কে চলিতে পারে, সহজ লোকের মতো সহজ ভাষা কে বলতে পারে। তো সহজ কথা বলতে হবে, ঠিক আছে, সহজ সরল কথা থাকবে, সহজ কথা হলো। আর কি, আর থাকবে যত ডেপথে তুমি যেতে পারো, যত ডেপথে। একটা কথা মনে রাখবে, তুমি যদি বাইরে থেকে বিষয়টাকে দেখো, যদি ভাবতে না চাও, তুমি যদি ডেপথে না যাও, ইনার মিনিংয়ে না যাও,
তাহলে বাইরের ওই রূপটা দেখে তোমার ভয় লেগে যাবে যে বাপরে পারবো কি পারবো না আমি, ঠিক আছে। তো সমুদ্রে যেমন ওই বাইরের ঢেউটা দেখে খুব ভয় লাগে, কিন্তু বিশ্বাস করো তার একদম তলদেশে ওখানকার বাস্তুতন্ত্র কত শান্তিতে আছে, ওখানে জীব উদ্ভিদ কত সুন্দর আছে, ওখানে ওদের কোনো সমস্যা নেই, শান্তিতে ওরা বসবাস করছে। আর উপরে ঢেউটা দেখে আমরা ভয় পাচ্ছি। তো যদি তোমাকে ওই সেই শান্তির পরিবেশ দেখতে হয়, যদি মুক্ত খুঁজে পেতে হয়, তাহলে তোমাকে সেই যে উপরের যে দেওয়ালটা, ভয়ের দেওয়ালটা, ওটাকে পার করে তোমাকে ভেতরে যেতে হবে। মনের মধ্যে চলা অশান্তিগুলোকে ক্রস করে দিয়ে তোমার ডেপথে যেতে হবে, শান্তি আছে সেখানে। ঠিক তেমনই বাইরের এই রূপটাকে দেখে ভয় পেলে চলবে না, তার ডেপথে যাও, ধীরে 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 বুঝবা। প্রত্যেকটা বাক্য একটা করে ছবি এনে দেয় আমাদের সামনে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। প্রত্যেকটা বাক্য তোমার সামনে একটা ছবিকে প্রেজেন্ট করছে, ওটাকে তুমি না দেখে তুমি পরের বাক্যতে যাবা, তাহলে তোমার কাছে সমস্যাই হয়ে থেকে যাবে, ঠিক আছে। তো তুমি তার ডেপথে যাও, আরও ডেপথে যাও, ইনার মিনিংয়ে যাও, আর তুমি তোমার অভিজ্ঞতা থেকে তুলে নিয়ে আসো কথা, এই প্রসঙ্গে তোমার অভিজ্ঞতাতে যাও তুমি। অথবা আমি তো সচরাচর কি হয়, বিভিন্ন কথার মধ্যে বিভিন্ন কথা বলতে থাকি, ওগুলো কোনোটাই অপ্রাসঙ্গিক নয়। এই ক্ষেত্রে সবটা প্রাসঙ্গিক হয়ে যাবে, তোমার ঠিক টাইমে ঠিক জিনিস মাইন্ডে চলে আসবে। তাহলে এখানে কি হলো, তোমাকে ডেপথে যেতে হবে, গভীরে ঢুকতে হবে, একদম গভীরে, ঠিক আছে। অথবা বিভিন্ন ধরনের শব্দকে এখানে আইডিয়া করে নিতে হবে যে এটার আরও ডেপথে যাব, আমি ভাবার চেষ্টা করব, ঠিক আছে, হলো। এবং শেষমেশ কী করবা তুমি, যে কি ওটা অনেকগুলো স্তবকে লিখবা, স্তবক মানে প্যারা ভাগ করে করে লিখবা, স্তবক, আর স্তবকগুলোর নাম করবা, অর্থাৎ কি পয়েন্ট নাম দেবা, পয়েন্ট করবা। আর যদি কোনো কবিতার লাইন বা গানের লাইন তোমার মনে পড়ে যায় সেই বিষয়েই, অথবা কোনো মনীষী কিছু বলেছে সুন্দর কথা, সেটাও যদি ওই বিষয় সম্পর্কেই থাকে, তাহলে সেটাও তুমি এখানে কোটেশন করতে পারবা, কোট করে দিতে পারবা, কোটেশন দিতে পারবা, হলো। এবার মোটামুটি তুমি 400 শব্দ বা চার কিছু বেশি কম লিখবা না, একটু বেশি লেখার চেষ্টা করবা, 500-র কাছাকাছি যাও, মানে 4টা পৃষ্ঠা তুমি লিখে দিয়ে চলে আসো, তোমাকে অত ভাবতে টাবতে হবে না, গন্তি করতে হবে না তোমাকে, ক্লিয়ার আছে। তো এই সব লেখার পর শেষমেশ তুমি আবার লাস্টে মূল্যায়ন করে দিবা বা উপসংহার করে দিবা, মূল্যায়ন লিখলে ভালো লাগে, ঠিক আছে, মূল্যায়ন। ও সামনে দিকে আবার তুমি ভাবার যে আমি যদি ভূমিকা দিতে পারো ভূমিকা, কোনো ব্যাপার না, বা ভূমিকা না দিয়ে তুমি দিয়ে দিলে কি, প্রথম পয়েন্টের নাম দিয়ে দিলে প্রাককথন, ঠিক আছে, প্রাককথন। এবার ওই প্যারাগুলো যে দিলাগে না, প্যারাগুলো কমপ্লিট করে তুমি লিখে নাও, তারপর তুমি পয়েন্টের নাম করে দাও, নামকরণ করে দাও, পয়েন্টগুলোর নামকরণ। ওই প্যারাটার মধ্যে দেখো কিছু তো গুরুত্বপূর্ণ কথা আছে, ওই কথাটাই তুমি পয়েন্ট করে দাও, বা ওই প্যারাটাতে কী সম্পর্কে তুমি লিখছো সেটা সংক্ষেপে তুমি পয়েন্ট করে দাও। আর যদি তোমার আগে পয়েন্ট মনে পড়ে যায়, মানে প্যাসেজটা পড়ছো আর ওই সময় তোমার আইডিয়াতে ঘুরছে এইটা বিষয় নিয়ে লেখা যেতে পারে, তো সেটাকে সাইডে একটু কোশ্চেন পেপারের মধ্যে বা আনসার সিটির কোনো একটা জায়গায় ছোট্ট করে লিখে রাখো। আবার কোথাও তুমি পড়তে তোমার মনে হলো এইটা, আচ্ছা ঠিক আছে এটা লিখবো। যেমন ধরো এখানে এই জিনিসটা পড়তে গিয়ে আমি তোমাকে এখন ওই জায়গাগুলো দেখিয়ে দেবো। যাই হোক, আমি এইখানে তোমাদের সামনে একটা প্রশ্ন তৈরি করে রেখেছি। এই প্রশ্নটা কি, এই প্রশ্নটা যেমন তেমন প্রশ্ন আমি বের করিনি, এটা 2022 সালে উচ্চ মাধ্যমিকে এসছে, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এটা তারপরেও কিন্তু পর্ষদের কিন্তু নমুনা প্রশ্ন হয়েছিল, যদি সে বছরগুলোতে আসেনি, তো তোমাদের সময় আসার সম্ভাবনাও আছে, ঠিক আছে। ভালো একটা প্রশ্নটা কি সেদিকে যাই আমরা। ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, বুঝতে পড়তে হয়তো আমাদের আইডিয়াগুলো চলে আসবে যে কী তথ্য নিয়ে আমরা লিখবো। যদি তুমি 10টা পয়েন্ট করতে পারো তাহলে তো খুবই ভালো, যদি তুমি 12টা পয়েন্ট করতে পারো তো খুবই ভালো। কিন্তু এই 4টা পৃষ্ঠার মধ্যে তুমি সীমাবদ্ধ থাকার চেষ্টা করো, ছোটো পয়েন্ট হলেও চলবে, ছোটো কথা হলেও চলবে, কিন্তু লিখতে হবে তোমাকে অসাধারণ। এবং তোমাকে ধীরে ধীরে তুমি লিখতে অভ্যাস করতে তোমার ঠিক হয়ে যাবে, টেনশন নিতে হবে না। কি বলছে দেখো, শ্রেণী, এই যে তুমি একটা শ্রেণীতে আছো, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 বা ক্লাস 10, 11, 12, এই যে শ্রেণীগুলো কি বলো তো? বলছে শ্রেণীতে যেসব বই নিয়ম করেই পড়তে হয়, এই যে তোমাদের সিলেবাসের বইগুলো, এটির কথা বললো। তাহলে এখানে এইটুকুটা পড়ে আগে একটা ছবি আঁকার চেষ্টা করো মাইন্ডে, কি বলছে কথাটা। শ্রেণীতে যেসব বই নিয়ম করে পড়তে হয়, মাস্টার মশাইরা যত্ন করেই তা পড়িয়ে দেবেন, স্বাভাবিক কথা, সেটাই বলছে। এইটুকু তো প্রত্যাশিতই, মানে এইটুকু তো স্বাভাবিক ব্যাপার যে মাস্টার মশাইরা সিলেবাসের বইগুলো ভালো করে যত্ন সহকারে পড়িয়ে দিবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এর বাইরেও মাস্টার মশাইরা কিছু দেয় কি দেয় না, ওইটা মনকে নিশ্চয়ই একটু করে শিক্ষিত স্তরে পৌঁছে দেয় সেসব পড়াশোনা। সেই পড়াশোনাগুলোই তোমাকে ধীরে ধীরে তোমার মনটাকে ধীরে ধীরে শিক্ষিত স্তরে পৌঁছে দেয়। মানে নয় শিক্ষিত অবস্থা থেকে শিক্ষিত অবস্থাতে ওই বইগুলোর পড়াগুলোই ধীরে ধীরে তোমার মনটাকে পৌঁছে দেয়। ওকে, কি বলছে, কিন্তু ছোটদের মনকে, ছোট যারা
অভিজ্ঞতায়, বয়সে, সব ক্ষেত্রে যারা ছোট, সেই ছোটদের মনকে মানে বাচ্চাদের মনকে অনেকখানি বাড়তি সজীবতা দেয় মাস্টার মশাইদের এই প্রথা ভাঙবার সাহস। ভেঙে ফেলো সমস্ত রুলস, মানি রাখো কোনো রুলস, আমি তৈরি হব এক নতুন অদ্ভুতভাবে, সেখানে কোনো রুলস থাকবে না। আমি যখন শিখছি তখন কেবলই আমি শিখছি, কোনো উদ্দেশ্যে শিখছি না, কোনো নাম্বারের জন্য শিখছি না, আমি জানার জন্য শিখছি। জানারটাই আমার জীবনের ধর্ম, জানারটাই আমার জীবনের উপাসনা। একমাত্র পথ আমার জানা। জানবো এবং জানবো, অথবা জানবো নতুবা জানবো, আমার বিকল্প একটাই, জানবো এবং জানবো। তখন কি হলো, এই যে তোমাদের এই সিস্টেমটা আছে, সিলেবাস সিলেবাস সিলেবাস, এই সিলেবাসের চিন্তাটা, ভয়টা কখন মন থেকে দূর হয়ে যায় এবং আমরা আনন্দে শিখতে থাকি। আনন্দে শিখতে শিখতে কখন সব শেষ হয়ে যায় বুঝতে পারি না আমরা। তাই জন্য বলছে সজীবতা কিসে বলছে, কিন্তু ছোটদের মনকে অনেকখানি বাড়তি সজীবতা, সজীবতা মানে বুঝো সচ্ছলতা, জীবন দান করা। বাচ্চারা আসছে, ভাবছো যে কি বইটা তাদেরকে শেষ করতে হবে, কি শেষ করতে হবে, বইটা তোমাকে ভাবতে হবে না, বই কখন শেষ হবে তুমি বুঝতে পারবে না, তুমি আমার সাথে টাচ করো, আমার সাথে থাকো তুমি। এই যে বিষয়টা, এটা একটা নতুন করে সজীবতা দান করা, ওকে প্রাণবন্ত করে তোলা। সজীবতা দেয় মাস্টার মশাইদের এই প্রথা ভাঙবার সাহস। কোন প্রথা? এই যে পড়া, এই যে নিয়ম করে বইটা পড়া, নিয়ম করে বইটা পড়া, নিয়ম করে বই পড়া না, নিয়ম করে নিজেকে পড়া। নিজের জীবনের থেকে বড় বই আর কোথায় আছে বলো? জীবন স্বয়ং একটা বই। একে যে পড়ছে সে ওই অক্ষর দ্বারা পরিপূর্ণ যে বই, তার থেকেও বেশি শিক্ষিত হয়ে উঠতে পারে। এরকম অনেক মানুষ আমি দেখেছি, বিশ্বাস করো, অত্যন্ত ডিগ্রিধারী, অত্যন্ত উচ্চশিক্ষিত, কিন্তু তার সাথে 5 মিনিটও কথা বলতেই অস্বস্তি করে। 5 মিনিট কথা বলতে গেলে মনে হয় বিরক্ত লাগছে এবং মনে হয় কেন এত শিক্ষিত হয়েছে মানুষটা, কথা বলতেই অস্বস্তি হয় এর সাথে। আবার এমনও অনেক মানুষ আছে একেবারে নিরক্ষর মানুষ, কিন্তু কথার মিষ্টতা, ভদ্র ব্যবহার, আচার আচরণ, সৌজন্যবোধ অত্যন্ত চমৎকার, তার সাথে ঘন্টার পর ঘন্টা থাকতেও আমাদের অসুবিধা হয় না। এমনও মানুষ হয় যারা বড় বড় প্রফেসর, বিশাল গবেষক, তাদের সাথে কথা বলতে আমাদের অস্বস্তি হয়। আবার এমন হতে পারে খুব সামান্য শিক্ষিত, কিন্তু তাদের সাথে ঘন্টার পর ঘন্টা আমরা থাকতে পারি, ভালো লাগে। তো এইখানে হচ্ছে মূল শিক্ষাটা। তো ওই মূল শিক্ষাটা হচ্ছে সজীবতা থেকে, ওই সজীবতাটা থাকতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে। আর মাস্টারমশাইরাই এই সজীবতা এনে দেয়, আর নিয়ম করে যে পড়া, সেই প্রথাটাকে ভাঙবার সাহস এনে দেয়। পাঠ্যরেখার স্থিরতার মধ্য থেকে, বুঝবা, পাঠ্য বইয়ের যে রেখাগুলো, যে অক্ষরগুলো তো একটা রেখার মতো, তাই না? ওই অক্ষরগুলোর মধ্যে থেকে মাঝে মাঝে হঠাৎ যদি কোনো কিশোর মনকে তারা চালিয়ে দেন অভাবনীয়ের দিকে, মানে পড়তে শিক্ষক পড়াচ্ছে, ছাত্র পড়ছে, শিক্ষক পড়াচ্ছে, একজন কিশোর বা কিশোরী পড়তে ওই রেখাগুলোর মধ্যে থেকে আচমকা ওর মনটাকে উড়িয়ে দিয়ে অন্য জায়গায় ফেলে দিল গিয়ে, অনেক দূরে। তুমি ভাবো, তুমি কল্পনা করো, তুমি বড় হও, তুমি চিন্তা করো, চিন্তাই জীবন। চিন্তা থেকেই এই পৃথিবীকে সৃষ্টি করা থেকে শুরু করে সুন্দর করা, সবই এই সৃষ্টি হয়েছে, কিন্তু সবই চিন্তা থেকে। আমরা তো জানি, বিভিন্ন ধর্মগ্রন্থগুলোও তাই একই কথা বলে যে কি ঈশ্বর খেলার ছলে সৃষ্টি করেছেন এই পৃথিবী, আর মানুষ এই পৃথিবীকে চিন্তা করে বোধ দিয়ে, বুদ্ধি দিয়ে, কল্পনা প্রবণতা দিয়ে কিন্তু বানিয়েছে, এত চমৎকার করে তুলছে ধীরে। যান্ত্রিক সভ্যতাই হোক আর যাই হোক, সব কিছুতে চিন্তা থেকে তৈরি হয়েছে। এক্সাম্পল দিই, মানুষ একজন আজকে দেখো একটা প্যারাশুট নিয়ে উড়ছে মানুষ, এক্সাম্পল, কিন্তু সেটা উড়ছে তো আজকে, যখন প্যারাশুটটা তৈরি হয়নি সেই প্যারাশুটটা উড়তে পারে এমন চিন্তা তো কেউ ভেবেছিল? এই চিন্তাটা তো কেউ করে নিয়েছে অলরেডি। তো কল্পনা শক্তিকে সে দূরে পাঠিয়ে দিল না, কল্পনা শক্তি দূরে পাঠিয়ে দিল, তারপরে জিনিসটা বাস্তব হলো। বুঝা যাচ্ছে বিষয়? তাই জন্য বলছে পাঠ্যরেখার স্থিরতা, পাঠ্যরেখাগুলো তো স্থির, সেই স্থিরতার মধ্যে থেকে মাঝে হঠাৎ যদি কোনো কিশোর মনকে তারা মানে ওই শিক্ষকরা চালিয়ে দেন কোনো অভাবনীয়ের দিকে, মানে অসম্ভব দূরের দিকে পাঠিয়ে দেন, কোনো স্বপ্নের দিকে, বড় কোনো স্বপ্ন, সেই স্বপ্নের জন্য মানুষ বাঁচে, মানুষের জীবন স্বপ্নের মতো সমান বড়, ঠিক আছে? কোনো চ্যালেঞ্জের দিকে যদি পাঠিয়ে দেয়, যে জীবন যতক্ষণ কোনো বড় চ্যালেঞ্জ আছে, না হলে জীবনে বেঁচে থাকার আনন্দটা নাই, মাধুর্যটা নাই, সেই টান উত্তেজনাটা নাই। তাই জন্য কোনো চ্যালেঞ্জের দিকে যদি পাঠিয়ে দেয়, তাহলে সেই মন হয়তো অনেক দিনের পুষ্টি পেয়ে যায়। যে মন হতাশ হয়ে গেছিল, যে মন ভেঙে পড়েছিল,
যেমন বড় হওয়ার কথা ভাবতে পারেনি কোনোদিন, সেই মন অনেক দিনের জন্য হয়তো অনেক বেশি পুষ্টি পেয়ে যায়। আমি পারবো, আমাকে পারতেই হবে, এগিয়ে যাওয়াই জীবন। জীবনের মধ্যে স্বপ্ন দেখাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সৌন্দর্যের দিক, আর সেই স্বপ্নকে পূরণ করার জন্য লাগাতার চেষ্টা করা, এটাকে জীবন বলে। এইভাবে সে বাঁচতে চায়, তার কাছে বেঁচে থাকাটাই আনন্দের। তাহলে সে মন হয়তো অনেক দিনের পুষ্টি পেয়ে যায় কোনো নতুন জগতের আনন্দ, এক অদ্ভুত জগৎ। সে আনন্দে আছে, সে ভালো আছে, সে বাঁচার মধ্যেই বলছে যে বাঁচার মধ্যেই আমার জীবন আছে, বাঁচার মধ্যেই আমার যত সব আনন্দ আছে। তো তার আনন্দময় হয়ে ওঠে জগৎটা, পৃথিবীটা তার কাছে কষ্টকর হয় না। পৃথিবীর ব্যথা বেদনা, সংসারের যত সমস্যা, এই সমস্ত কিছু তার কাছে ছোট পড়ে যায়, স্বপ্নের মতো সুন্দর লাগে তার পৃথিবীটাকে। এই জিনিসগুলো একজন শিক্ষকের দ্বারাই, উপযুক্ত শিক্ষকের দ্বারাই হতে পারে। এটা উচ্চ মাধ্যমিক 2022 সালে। এবার এই বিষয়টাকে নিতে গিয়ে, আলোচনা করতে গিয়ে আমরা এই রুলসগুলোকে ফলো করবো। এত কিছু ভাবতে হবে না তোমাকে শুধু একটা শিরোনাম খুঁজতে হবে। এই তো এখানে কার সম্পর্কে কথা বলা হয়েছে বলো তো? কার সম্পর্কে বলা হয়েছে? মাস্টার মশাই। অ্যাকচুয়ালি মাস্টার মশাই সম্পর্কে কথা বলা হয়েছে। শিক্ষা টিক্ষা নিয়েও তুমি একটা শিরোনাম দিতে পারো। বই টইগুলোতে দেখবে একটা খুব শিরোনাম খুব বেশি বিখ্যাত হয়ে আছে এখনো পর্যন্ত এই পার্টের উপর থেকে, সেটা হচ্ছে নতুন মাস্টার মশাই। তাহলে তোমার খাতাটা হচ্ছে এইরকম সাদা, তাই না? এরকম একটা পাতা। তোমায় কি করতে হবে? নাম্বারটা দিতে হবে। যদি এক থাকবে না যদিও, তো 1 নাম্বার দিলা, দিয়ে তুমি এখানে কি করবা বলো তো? নতুন মাস্টার মশাই, ডিরেক্ট একদম শিরোনাম, নতুন মাস্টার। হ্যাঁ বলো, কি বললে? হ্যাঁ, নিজে থেকে বানাতে হবে। এবার নতুন মাস্টারমশাই লিখো, বা নব পদ্ধতিতে শিক্ষা, এটা লিখো, ঠিক আছে? বিচিত্র এই জীবন ও জগৎ লিখতে পারো, অথবা শিক্ষার প্রয়োজনীয়তা লিখতে পারো। কত লেখা যেতে পারে, ঠিক আছে? তো মধ্য কথা হলো এখানে কিন্তু ওই শিক্ষকের বৈশিষ্ট্যটাই দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত শিক্ষকের দিকেই একটা কর্তব্য ছুড়ে দেওয়া হয়েছে যে আপনাকে বানাতে হবে, আপনাকেই করতে হবে সব কিছু। আপনার দিকেই তাকিয়ে আছে পুরো সমাজ সভ্যতা, অর্থাৎ আপনাকে সেই স্বপ্নটা দেখাতে শিখতে হবে, মানে শেখাতে হবে। কিশোরটা যেন স্বপ্ন দেখতে শিখে যায়, এবং সেই স্বপ্নের দিকে, সেই চ্যালেঞ্জের দিকে যেন এগিয়ে যেতে পারে, এটা আপনাকেই করে দিতে হবে। ওর মনের মধ্যে যেন অনেক দিনের পুষ্টি পেয়ে যায়, সেই শক্তি পেয়ে যায়, সেটা কাজ আপনাকেই করতে হবে। কীভাবে করবেন আমি জানি না, কিন্তু আপনাকে করতে হবে। তো তাই জন্য নতুন মাস্টারমশাই বা মাস্টার মশাই লিখতে পারো, বা আদর্শ মাস্টার মশাই লিখতে পারো, ঠিক আছে? এটা হলো হেডলাইন বা শিরোনাম। কি করতে হবে? নাকি যা লিখবা তুমি চলিত ভাষায় লিখবা, সহজ সরল বাক্যে লিখবা, গভীরে ডেপথে যাওয়ার চেষ্টা করবা, আর বিভিন্ন স্তবক তৈরি করা, প্যারা চেঞ্জ করবা, আর প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দিবা, কোটেশন থাকলে দিবা, না থাকলে দিবা না, আর উপর প্রথমে প্রাককথন, লাস্টে মূল্যায়ন। এইভাবে করে তোমাকে প্রবন্ধটা শেষ করতে হবে। ক্লিয়ার আছে? এইবার আমার যেরকম মনে হচ্ছে, দেখো বইগুলোতে কিন্তু এই পয়েন্টসগুলোকে দেওয়া নেই, বইগুলোতে একদম ছেড়ে লিখে দিয়েছে শুধু প্যারা চেঞ্জ করে সহায়িকাগুলোতে। ওইভাবে করা যাবে না। করলে করতে পারো, কিন্তু তুলনামূলকভাবে নাম্বারটা কিন্তু কম থাকবে, কম পাওয়া যাবে, ঠিক আছে? দেখো ভালো করে খেয়াল করো, গল্পটাকে, স্টোরিটাকে বোঝার চেষ্টা করো, আমরা একটু একটু করে ডেপথে কীভাবে যাচ্ছি। প্রথমে তুমি প্রাককথন পয়েন্ট করে রাখো, প্রাককথন। লাস্টে কী হবে? মূল্যায়ন। বোঝা যাচ্ছে বিষয়? আচ্ছা, প্রাককথনে আমরা কি লিখব? শিক্ষা বিষয়ে তোমাদের ধারণা বলো, শিক্ষা কেমন চলছে আর শিক্ষা কেমন হওয়া উচিত সেটা বলো আগে। বলো, যে কোনো চিন্তা ভাবনা তুমি ইউজ করতে পারো, একদম মানে ফ্রি মাইন্ড থেকে। শিক্ষা কেমন চলছে আর কেমন চলা উচিত বলে তোমার মনে হয়? কেমন চলছে মানে সিলেবাস ভিত্তিক, একটা লিমিটের মধ্যে, এই ক্লাসে এটা, ওই ক্লাসে ওটা, তার বাইরে যাওয়া যাবে না। আর আমাদের মনে হয় যে শিক্ষাটা মানে উন্মুক্ত হওয়া উচিত, মানে আমার যেটা শিক্ষার ইচ্ছা আমি সেটা শিখতে পারবো, যেটাতে কোনো বাধা ধরার নিয়ম। আর সেখানে এই কথাটা বলতে বলতে কিন্তু এক জায়গাতে আমরা পৌঁছে গেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা তোমরা এই তো কদিন আগে পড়লা, এই সেমে কী ছিল লাইনটা মনে আছে? হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। কী ছিল বাংলা লাইনগুলো মনে আছে কারো? ভয় যেথা, চিত্ত যেথা, ভয় শূন্য, মুক্ত যেথা শির। তো এই যে কবিতার লাইনটা, ওখানেও কিন্তু জ্ঞান সম্পর্কে একটা কথা আছে।
বইটা আছে তোমাদের কাছে টেক্সট? এবার কোডটা ভালো করে বের করে নাও। ওই কোটেশনটা তুমি একদম কবিতাতেও ইউজ করতে পারবা, কবিতার ব্যাখ্যাতে, আর এখানেও তুমি ব্যবহার করতে পারবা। তাহলে শাবনাম যেটা বললো সেইটাই আমি এখানে তথ্য দিচ্ছি প্রথমে, যে বর্তমানে শিক্ষা পদ্ধতি কেমন আছে, নাকি বর্তমানে শিক্ষা পদ্ধতি হচ্ছে পুরোপুরিভাবে জন্মগ্রহণের পর থেকে মানুষ কি করে, শিক্ষার অপেক্ষায় থাকে, তো নতুন নতুন সে শিক্ষা করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রত্যেকটি মানুষ জন্মগ্রহণের পর থেকেই শিক্ষা লাভ করা শুরু করে দেয়, জন্মগ্রহণের পর থেকে। কিন্তু প্রাথমিক ক্ষেত্রে তারা কোথায় শিক্ষা পায় বলো? ওটার জন্য একদম করতে হবে না, এদিকে ফোকাসটা করো, ঠিক আছে? জন্মগ্রহণের পর থেকে প্রত্যেকটি মানুষের জীবনের একটাই লক্ষ্য, শিক্ষা এবং শিক্ষা লাভ করতে হবে, বিভিন্ন স্তরে শিক্ষা লাভ করতে হবে। তাই জন্য প্রথম স্তরে তার কাছে শিক্ষার যে স্থানটি, শিক্ষা মন্দির কোনটা? গৃহই হচ্ছে তাদের প্রাথমিক বিদ্যালয়। সেখানকার পরিবেশই তার সংস্কার তৈরি করে, ঠিক আছে? সেখানকার পরিবেশই তার সংস্কার তৈরি করে, তাই না? তুমি একটা জিনিস ভেবে দেখো, একটা খুনি, একটা ডাকাত, একটা মাতাল, তার পরিবারে একটা ছোট শিশু, 2 বছরের শিশু, একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন উকিল, একজন ইঞ্জিনিয়ার, একজন উচ্চশিক্ষিত মানুষের বাড়ির 2 বছরের বাচ্চা, দুজনের ভাষা, তাদের মধ্যেকার আচার ব্যবহার, তাদের ক্রোধ এবং শান্তি, এই জিনিসগুলোকে একটু লক্ষ্য করলে আমরা বুঝে যাব যে কি সমাজ বা পরিবেশ আমাদের জন্য কতটুকু গুরুত্ব রাখে, শিশুর জন্য তার সমাজ, তার গৃহ কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এইখানে আমাদের কি করতে হবে, যে কি সংস্কার, সে সংস্কার শিখছে প্রথম গৃহে। তারপরেই একটা দিন বয়সের গণ্ডি, সামান্য বয়সের গণ্ডি পার হলেই সেই শিশু যায় বিদ্যালয় তার কাছে এক অদ্ভুত পরিবেশ, নতুন জীবনে প্রবেশ, তার বৃহত্তর জীবনে প্রবেশ তার। তাহলে সে কোথায় প্রবেশ করে? তার বৃহত্তর জীবনে প্রবেশ করে, বৃহত্তর জীবনে। কোথায় সেটা? বিদ্যালয়ে। তাহলে কি বলবা, যে কি গৃহ ছিল তাদের প্রাথমিক বিদ্যালয়, আর তারপর বয়সের গণ্ডি পার হলেই নির্দিষ্ট বয়সে তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। সেইখানে পায় তারা নতুন অভিভাবক, পায় তাদের শিক্ষক শিক্ষিকাদেরকে, যাদেরকে দেখে তারা অবাক হয়, বিস্মিত হয়, কৌতূহল হয়ে ওঠে। এমন মানুষ যেন স্বপ্নের মতো সমান উঁচু, তারা তাদেরকে স্বপ্নের মতো বড় হতে শেখায়। সেই শিক্ষক শিক্ষিকারাই শিশুদের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটাবার সাহায্য করে বা ঘটাতে সাহায্য করে, তাই না? সেখানে তারা কি দেখে? স্বপ্নের মতো সমান। তারা খুব কৌতূহলী হয়ে ওঠে, বিস্মিত হয়। আর সেই শিক্ষক শিক্ষিকারা কি করে? তাদের মনস্তত্ত্বকে বদলে দেওয়ার চেষ্টা করে, বা শিশু মনস্তত্ত্বে নতুন নতুন রং ছড়িয়ে দেয়। শিশু মনস্তত্ত্বে নতুন নতুন রং ছড়িয়ে দেয়। হয়ে গেল। এই সব কথা লিখতে গেলে কটা হলো? 1 2 3 4 5 6 7 7-8টা বাক্য লিখলে একটা প্যাসেজ আরামসে হয়ে গেছে তোমার। এগুলো প্রাককথন, শুরুর দিক গেল, হবে না? এইগুলো এখানকার একটার সাথে এটি মিলবে? তো তুমি তো নিচে থেকে একটা প্যাসেজ লিখে দিতে পারো, তো শুধু ওটা নিয়ে হুড়াহুড়ি মারামারি করা যাবে না। থাক, যখন অভাব পড়বে তখন আমি সেখানে যাব, যখন লেখার অভাব পড়বে তখন যাব, তার আগে নয়। তুমি যদি ভালো করে খেয়াল করো তাহলে একটা জিনিস দেখবা, এই আলোচনাটা করতে করতে আরেকটা দিকে আমাদের ইশারা যাচ্ছে, মাইন্ড যাচ্ছে। ঠান্ডা মাথায় ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করো, কনসেপ্টকে বোঝার চেষ্টা করো। আমি যখন বলে জন্মগ্রহণ করলো, গৃহ সংস্কার পেল, সে বৃহত্তর জীবনে বিদ্যালয়ে বিস্মিত হলো, আর শিক্ষকরা তাদের শিশু মনস্তত্ত্বকে আরও এগিয়ে দিল। কিন্তু শিক্ষা তো দিল, শিক্ষা দেওয়ার প্রসেস যদি ভুল হয়ে যায়, সাবধান। আমি জানি যে এটা ওষুধ লাগবে, কিন্তু ওষুধটা কি প্রক্রিয়ায় দিতে হবে সেটা জানি না আমি। সঠিক রুলস চাই। আর আমাদের দেশে আজও শিক্ষা ব্যবস্থা হয়ে আছে সেই ঔপনিবেশিক পদ্ধতিতেই চলছে। ঔপনিবেশিক মানে ইংরেজ আমলের পদ্ধতি। ইংরেজরা আমাদেরকে শিক্ষিত করেছিল কি কারণে? কেরানি, চাকর, স্টাফ, কেরানি বানানোর জন্য। ওদের কাজগুলো ওদের স্টাফ হয়ে যেন আমরা কাজ করি। তো সেই সূত্রে যারা ওদের ওই সব পড়াশোনা করতো তারাই চাকরি পেত, মানে চাকরি করার উদ্দেশ্যে তারা পড়াশোনা করতো। সিলেবাস ভিত্তিক এইটুকু পড়া আছে ভাই, এইটুকু পড়ো, পড়ে নিয়ে কেরানি হও তুমি। আজও তো সেটাই আছে না?
এইটুকু পড়ো, এইটুকুই পড়লেই তুমি শিক্ষিত, এইটুকু না মানে এইটুকু পড়ার পর তুমি যদি পাস না করতে পারো তাহলে তুমি অশিক্ষিত। কে বলেছে অশিক্ষিত? আমার ওটা হয় না, ওটা আমার ভালো লাগে না, ওটা আমার হচ্ছে না, তাই বলে আমি অশিক্ষিত নয়। আমার অন্য কোথাও ট্যালেন্ট আছে। ধরতে পারছো বিষয়টা? আমি হয়তো ইতিহাসটা ভালো বুঝি না, কি হয়েছে, আমি জীবন বিজ্ঞানটা খুব ভালো করি। আমার ফিজিক্সটা ভালো হয় না, কিন্তু আমি বাংলাটা চমৎকার করে বানিয়ে লিখতে পারি। আমার ট্যালেন্ট নাই সেটা সত্য কথা নয়, ট্যালেন্ট আছে, ওটা আমার হয় না, এটা আমার হয়। তবু আমাদের কি হলো, একটা স্পিড চাই, সবটা নিয়ে চলতে হবে, কিছুটা হলেও সবটাকে শিখতে হবে, জানতে হবে। তারপর ধীরে ধীরে নিজেদের জীবন বদলে যায়। একটা একটা করে সাবজেক্ট ধীরে ধীরে টুকরো হতে 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 তোমার একটা পার্সোনাল সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করলে, স্টাডি করলে, সেটা আলাদা কথা গেল। শুরুর দিকে আমাদেরকে শিখতে হচ্ছে, এবং শিখতে গিয়ে আমরা কোথাও যেন হাঁপিয়ে যাই, জানো। এরকম আমি অনেক ছেলে মেয়েদেরকে দেখি যারা বলে, স্যার মাধ্যমিক পরীক্ষাটা হলে বাঁচি। কেন বাবা বাঁচবা কেন? এটা তো ট্রেনিং চলছে, এটা কোর্স চলছে তোমার। পরীক্ষাটা শেষ হলে তুমি বাঁচবা না, পরীক্ষাটা শেষ হলে তোমাকে এবার চিন্তা করতে হবে তুমি কী কী পড়াশোনা করলা, কত রকম করে তুমি শিখলা। এই শিক্ষাগুলো এবার তোমাকে প্রয়োগ করতে হবে। তোমার একটা বিশাল জীবন, ধরো তুমি একটা 60 বছরের জীবন নিয়ে এসেছো, আর 20 বছর বয়স পর্যন্ত তুমি পড়াশোনা করছো, এইচএস পর্যন্ত 20 বছর বয়স পড়াশোনা করলা, আর সেই 20 বছর বয়সের পড়াশোনাকে ইউজ করতে হবে আগামী 40 বছর। তো কোনটা কঠিন, এটা যেটা তুমি গ্রহণ করলা, নাকি এবার সেটাকে অ্যাপ্লাই করতে হবে? এখানে গ্রহণ করতে গিয়ে ভুল ত্রুটি হলে তোমার মানুষ আছে, বাবা আছে, মা আছে, বন্ধু বান্ধব আছে, সর্বোপরি তোমার শিক্ষক শিক্ষিকা আছে। ওখানে ভুল করলে কেউ তোমাকে চিনবে না। তুমি 10টা ভালো কাজ করো, নো প্রবলেম, একটা জাস্ট একটা কম পড়ে যাক তোমার কাজে, পুরো সমাজ তোমাকে ছিঁড়ে করে খেয়ে নেবে, চিল শকুনের মতো। ছিল না অস্ত্রের বিরুদ্ধে গানে, চারিদিকে এত চিল শকুন, কিসের ইঙ্গিত দিচ্ছে? এইসব জিনিসের ইঙ্গিত দিচ্ছে। এই নেগেটিভ মাইন্ডেড মানুষ তো প্রচুর আছে পরিমাণে। এদের থেকে তোমাকে কে বাঁচাচ্ছে? শিশু কৈশোর জীবনে তুমি হতাশ হচ্ছ, তুমি আঘাত পাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু তোমার স্যার, তোমার ম্যাম তোমায় কি করছে? প্রতি মুহূর্তে সেই জায়গাটাতে মলম লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, কোনো ব্যাপার হলো না, এনজয় করো, আনন্দ করো, আনন্দই হচ্ছে আসল। কিন্তু একটা সময় আসবে তুমি একা হয়ে যাবে। সেই একা হয়ে যাওয়ার পরও তুমি যেন হাঁটতে পারো, তুমি যেন বাঁচতে পারো, তাই জন্য তোমার ওই অল্প বয়সে তোমাকে অনেক পুষ্টি দিয়ে দেওয়ার চেষ্টা করা হয় শিক্ষার মধ্যে দিয়ে। এগুলো নাও, তুমি নাও, যখন যখন দরকার পড়বে তুমি সেগুলো ব্যবহার করবা, তুমি তোমার জীবনকে প্রয়োগ করবা। তোমার উপর আমরা ভরসা করে আছি, ভবিষ্যৎ প্রজন্ম তোমাদের উপর ভরসা করে আছে। তুমি তাদেরকে কি পথ দেখাচ্ছ দেখা যাবে, তুমি এই সমাজকে কত সুন্দর রাখছো দেখা যাবে। তোমাকে করতে হবে, তোমাকে বড় হতে হবে, তোমার স্বপ্নগুলোকে অনেক বড় হতে হবে, তোমাকে এক আলোকিত মানুষ হতে হবে, তোমাকে কুসংস্কারহীন জগৎ তৈরি করতে হবে। তোমার সমাজ, রাজনীতি, ভূগোল অর্থাৎ ভৌগোলিক অবস্থা, প্রাকৃতিক সমস্ত কিছুর মধ্যে তোমাকে জ্ঞান লাভ করতে হবে। আর সমস্ত জ্ঞান লাভ করার পর এই সমস্ত কিছুর দায়িত্ব তোমারই হাতে, তোমারই কাঁধে। তুমি এই সভ্যতার বাহক হয়ে উঠবা একদিন। সভ্যতার শিশু তুমি আজ, তুমি সভ্যতার বাহক হবা একদিন। কে তোমাকে সেই পুষ্টিটা দিচ্ছে? কোন সময় তুমি পাচ্ছ? এই শিক্ষা জীবনেই তো পাচ্ছ তুমি। আর তুমি বলছো এখান থেকে বেরোলে আমি বাঁচি না। এখানে তোমার ট্রেনিং চলছে, এখানটা পার হতে গেলে তুমি এবার সমুদ্রে পড়বা। এবার তোমাকে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তুমি অ্যাপ্লাই করলে বাঁচবা, না হলে তুমি মরবা। প্রত্যেকটা দিন মানুষ কুড়ে কুড়ে মরে যায়, জানো কি? শরীরের মৃত্যু তো একবার হয়, চেতনার মৃত্যু, স্বপ্নের মৃত্যু, আবেগের মৃত্যু, ভাবনার মৃত্যু। বেঁচে থেকেও যেন হাহাকারের মধ্যে আছে। এই বাঁচার মৃত্যু, প্রত্যেকটা দিন মানুষকে, কত মানুষকে কুঁড়ে কুঁড়ে খায়। সেখান থেকে বাঁচতে গেলে তোমাকে শিক্ষিত হতে হবে, বিশেষ বিশেষ দিকে তোমাকে শিক্ষিত হতে হবে। শিক্ষাই একমাত্র তোমাকে নতুন করে উঠে দাঁড়াতে সাহায্য করবে। হোঁচট খাবে, পড়বে, আঘাত খাবে, সামনের দিকে শুধু অন্ধকার, শুধু কুয়াশা দেখবা, কিন্তু তোমার ভেতর থেকে শিক্ষা বলবে ওঠো, দাঁড়াও, সোজা হও। তুমি একা এসেছো পৃথিবীতে, একাই চলে যেতে হবে, তো হাঁটো একাই, সামনে যাও। কিছুটা এগোলেই দেখবে কুয়াশা কমে গেছে, আপনা আপনি রাস্তা খুলে যাবে। যেখানে রাস্তা নেই সেখানে হাঁটো, হাঁটতে হাঁটতে রাস্তা সেখানেই তৈরি হয়ে যাবে। পায়ের চিহ্ন থেকেই তৈরি হয়ে যাবে নতুন রাস্তা। রাস্তা কেউ কাউকে দেয় না, রাস্তা ছিনিয়ে নিতে হয়।
শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে, বোধ দিয়ে, বুদ্ধি দিয়ে, চেতনা দিয়ে, সংস্কার দিয়ে। এই সভ্যতা এমনি এমনি তৈরি হয়ে যায়নি। সে আদিম যুগের যত পশুগুলো ছিল তারা যেমনকার তেমনই থেকে গেছে, তারা ভাবতে চায়নি, তারা চিন্তা করতে চায়নি, মানুষ পাল্টে গেছে। যে মানুষ গুহা থেকে বেরোতে ভয় পেত, গুহা থেকে বেরোতে গেলে সূর্যের আলোতে তার ছায়া তৈরি হতো, তার ছায়া দেখে সে আবার ঢুকে যেত, কে এটা কে এটা, আমি চলি সেও চলে, আমি থামি সেও থামে, কে সে, ভয় পেত, আতঙ্কিত হতো। সেই মানুষ আজ চাঁদের মাটিতে পা রেখেছে। কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে সে, কিভাবে? বোধ দিয়ে, বুদ্ধি দিয়ে, শিক্ষা দিয়ে, বিজ্ঞান দিয়ে। আর তাদেরকে এগুলো কে দিয়েছে, কখন দিয়েছে? তুমি একটা পরীক্ষাও করতে পারো। একটা শিশুকে 30টা বছর, 40টা বছর জীবনের কাঠামোটাকে যদি আমরা 60 বছর মনে করি, প্রথম 30টা বছর রেখে দাও তুমি একটা আজে বাজে সংস্কার, বাজে একটা পরিবেশে। তারপর 30 বছর বয়সের পর তাকে নিয়ে এসে বলো তুমি শিক্ষিত হও, অসাধারণ কিছু শিখো, পারবে না কিছু করতে। ওকে দিয়ে শুধু সমাজে যত অনিষ্ট, যত ভ্রষ্টাচার, যত অন্যায়, যত অত্যাচার সব বাড়তেই থাকবে, বাড়ছে। এডুকেশন সিস্টেম নষ্ট হয়ে গেছে আমাদের। শিক্ষা কেন্দ্র আছে তো শিক্ষক নাই, আর শিক্ষক আছে তো শিক্ষা কেন্দ্রই নাই। আর সবই যখন আছে তো শিক্ষার্থী নাই, আর সবাই যখন আছে তো সময় নাই। নতুন করে ভাববো, নতুন করে শিখবো, তার জন্য একটা নির্দিষ্ট সময় চাই। তো এই জায়গাগুলোতে নতুন করে চিন্তা ভাবনা করার একটা সামর্থ্য চাই, মানুষ চাই, আদর্শ মানুষ চাই। এই সব কিছুর অভাব ঘটছে আমাদের। তো আমরা কি করছি? আমরা ইঁদুর দৌড়ের প্রতিযোগিতাতে দৌড়াচ্ছি। ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা বোঝো? হ্যাঁ, দৌড় লাগালো, দৌড় 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 দৌড়। কচ্ছপ আর খরগোশের দৌড়টা দেখেছিলে? এ দৌড়ালো সে দৌড়ালো, এ দৌড়ালো সে দৌড়ালো। দৌড়াতেই আছি শুধু আমরা। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, কোনো শ্রেণীকে ভালোবাসতে পারিনি আমরা। শুরুর দিকে নতুন নতুন বই পেয়েছি, ভালো লেগেছে, টেস্ট পেয়েছি, দারুণ, নতুন নতুন ছবি, কত সুন্দর। কবে যে সেই বইগুলো আমাদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো, কবে যে গ্রীষ্মের ছুটি হলো, পুজোর ছুটি হলো, আর টিচার বলে দিল এইখান থেকে 15টা পাতা। তো ছুটি কেন দিলেন আপনি? ছুটিতেও যদি পড়তে হয় তাহলে আমি সেই ছুটি নেব না। ছুটি মানে ছুটি, টেনশন, চাপ। ছুটি আমার চাই না, আমার পড়া চাই। স্কুল খুলে লাল করে দিয়েছে, হিন্দিতে বলে না এ মেরা লাল হ্যায়, ও করে দিল স্কুলে গিয়ে লাল। ঠিক আছে, ফলে প্রাণবন্ধ হতে গেলে সবুজ হতে হবে, সবুজতা, সজীবতা চাই। আর নাই তো, আছে কোথায়? ঢ্যাঁড়স খাও। যাই হোক, তো যাই হোক, আমি যেখানে বলতে চাইছি সেটা হচ্ছে যে সিস্টেমটা খারাপ হয়ে গেছে। আমরা একটা ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায়, ও ভালো, ও বেশি নাম্বার পেয়েছে আমার থেকে, আমি ওকে কভার করব। এটা ইঁদুর দৌড়ের একটা প্রতিযোগিতা। কেউ কাউকে ভালোবাসি না। যে শিক্ষা আমাদেরকে উন্নত করত, আরও পরিণত মানুষ তৈরি করত, সেই শিক্ষাই আমাদের মনের মধ্যে ঈর্ষা, হিংসা, লোভ, ক্রোধ এবং চুরিবিদ্যা সবটাই শিখিয়ে দিচ্ছে। বাধ্য আমি, আমাকে বাঁচতে হবে, আমাকে পাস করতে হবে, যেন তেন প্রকারণ। আমার চাই না কিছু শিক্ষা টিক্ষা, ভার্মে জায়গাগুলো। আমাকে সিলেবাসে সাজেশনটা দেন তো আগে কোনটা আসবে, একদম ইম্পর্টেন্ট যেটা আসবেই হুবহু সেটাই বলবেন, আর সেটা যেন খুব ছোট করে হয়, খুব ছোট, যেন আমি এইখানে ঢুকে যাই ইত্যাদি। ঠিক আছে, ফট করে বের করে যেন আমি লিখে দিতে পারি। শিক্ষা এই জন্য সৃষ্টি হয়েছিল না, শিক্ষা মানুষকে মুক্ত করার জন্য হয়েছিল, এত চাপ নেওয়ার জন্য হয়নি। তো আমরা কি প্রেসার কুকার আছি বলো, যে সিটি দিয়ে একদম বেরিয়ে যাবে বাষ্পটা? না। তো আমরা চাপ এখানে কেন নিচ্ছি? আমাদের মন দিয়ে ফিল করতে হবে, বিষয়টাকে বুঝতে হবে। তাই জন্য আজকের যে শিক্ষাটা, সেটা সাফল্যের মাপকাঠিটা কি হয়ে দাঁড়িয়েছে সেটা দেখি। পয়েন্ট হলো সাফল্যের মাপকাঠি। সাফল্যের মাপকাঠি, কে কতটা শিক্ষিত কিভাবে বোঝা যাবে? চলো ইঁদুর দৌড় হোক, কে ফার্স্ট হচ্ছে, কে সেকেন্ড হচ্ছে, কে পাস করতে পারলো না, শ্রেণীগুলোকে শুধু টপকে যাওয়াটাই হচ্ছে আমাদের যেন লক্ষ্য। আমরা কেউ ভালোবাসছি না শ্রেণীগুলোকে। তুমি নিজেই বলো না, ছোট ছোট ক্লাসগুলোর কটা ক্লাসের কথা তোমার মনে আছে আজ স্পষ্ট? কোন কোন ক্লাসের কথা মনে আছে? ক্লাস 5। তারপরে একটু একটু। আমাকে যদি জিজ্ঞাসা করো তুমি এই বয়সে, আমার কোনো ক্লাসেরই কথা মনে নাই।
কারণ ওই সময় তো ঝড় চলছিল, তীব্র গতিবেগ, পাস করতে হবে, ফার্স্ট হতে হবে, এটা হতে হবে, ওটা হতে হবে, কত স্বপ্ন। ঠিক আছে, স্বপ্ন এটা নয়, স্বপ্ন হলো আমি বিষয়টাকে বুঝলাম কিনা, ক্লাসটাকে আমি এনজয় করলাম কিনা, ক্লাসটাকে আমি কিছু বুঝলাম কিনা, ক্লাস থেকে পেলাম কিনা কিছু। আমি পাওয়ার না পাওয়া কিছু এসে যায় না, আমাকে নিতে হবে তাড়াতাড়ি, মানে তাড়াহুড়ো করে আমি ওই সময়ের মধ্যে গিললাম আর পরীক্ষা হলে গিয়ে বমি করে দিলাম, চলো ঠিক আছে ফেলে দিলাম, হলো ওকে, ব্যাস, তাতেই নাকি আমি শিক্ষিত। তো সাফল্যের মাপকাঠি হয়ে গেছে কি? মার্কশিট। মার্কশিট, ঠিক আছে। আর এই সাফল্যের মাপকাঠিতে এই মার্কশিট পাওয়ার লোভে, লালসায় দৌড়াতে দৌড়াতে আমরা কিসে পরিণত হয়েছি? একটা ইঁদুরে পরিণত হয়েছি। তো আমাদের একটা ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা চলছে, ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা, ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা চলছে। টম এন্ড জেরি কে বললা? কে বললা? ডাস্টবিন ছুঁড়ে মারবো গাধা কোথাকার। আরে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা, মোটেও না, আমি ওরকম নই। আমি আড়ালে দাঁড়ানো দর্শক। ওয়াও ওয়াও ওয়াও, যে জিতবে তাতেই আমি হাততালি দেবো, নো প্রবলেম। সিলেবাস না, ওটা সিলেবাস, সিলেবাস না, ঠিক আছে। আচ্ছা, ফলে কি হয়েছে বলো তো? ছাত্রছাত্রীরা আজকের দিনে যান্ত্রিক হয়ে গেছে, যান্ত্রিক যন্ত্র। সুইচ অন করছো, কাজ চলছে, সুইচ অফ, কাজ বসে গেল, আবার কাজ অন, কাজ হচ্ছে। নো চেঞ্জ, নতুনত্ব নাই, সৃজনশীলতা নাই। আছে তোমরাই বলো, সৃষ্টিশীলতা আছে না? মানে কি, এত ছোট্টবেলা থেকে দেখছিস কি সব প্রান্তিকের, প্রান্তিক বলে দিলে আমাকে আর বই উপহার দেবে না আবার প্রান্তিক থেকে, ঠিক আছে, যে কোনো প্রকাশনীগুলো, তারা কি করে, তাদের বই সব বিক্রি হচ্ছে, হ্যাঁ, এত ছোট ছোট ক্লাসে। কারা নিচ্ছে? এক শিক্ষকরা নিচ্ছে, দুই ছাত্ররা নিচ্ছে, ছাত্রছাত্রীরা নিচ্ছে। মানে নতুন করে আমি ভাববো না, নতুন করে আমি শিখবো না, শিখাবো না, শিখবো না। তো সৃজনশীল হবে কি করে বাচ্চাটা? শিখবে কিভাবে? ওকে আগেই দিয়ে দিচ্ছে, ওর খিদা পাক আর না পাক, ওর সামনে আগে খাওয়ার, এই যে রেখে দিয়েছে, ফলে খাওয়াটার প্রতি ওর কোনো আগ্রহ থাকলো না, সে গিলতে হচ্ছে, গিলছে। আগে পচতে তো দে খাওয়ারটি, খিদা পাবে তো আলাদাই লোভ তৈরি হবে খাওয়ার, তো ওর মধ্যে ওই খিদাটা পাচ্ছে না। ফলে কি হচ্ছে, এই পুরো বিষয়টা হয়ে যাচ্ছে যান্ত্রিক, যেন প্রত্যেকটা ছাত্রছাত্রী হয়ে যাচ্ছে যান্ত্রিক, যন্ত্রের মতো চলছে। আর তাদের মধ্যে থেকে কি হারিয়ে যাচ্ছে? সৃজনশীলতা, সৃজনশীলতা মানে সৃষ্টিশীল ভাবনা চিন্তা আর আসছে না ওদের মধ্যে। এইভাবে করে আমরা এবার একটার পর একটা পয়েন্টসগুলো বলবো আর ব্যাখ্যা করব, ঠিক আছে। আর তথ্য আমি দিচ্ছি না, এবার আমি ব্যাখ্যা করতে যাচ্ছি, ঠিক আছে। এরপরে আবার একটা পয়েন্ট করতে পারি, শিক্ষকদের কর্তব্যটা কি? শিক্ষকদের কর্তব্য একটা পয়েন্ট করলাম, শিক্ষকদের কর্তব্য। শিক্ষকদের কর্তব্য কি মনে হয়? শিক্ষকদের কর্তব্য কি? শিক্ষকদের প্রাথমিক কর্তব্য হচ্ছে পাঠ্যসূচির যে পড়াশুনো, যে কঠিন অক্ষরগুলো, সেই অক্ষরগুলোকে সহজ সরল করে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা, তাই নয় কি? শিক্ষকদের প্রাথমিক কর্তব্য হলো যে পাঠ্যসূচির লেখা যে অংশগুলো, লেখাগুলো, পড়াগুলো, সেগুলোকে কী করতে হবে? ছাত্রছাত্রীদের কাছে সহজ সরল করে উপস্থাপন করা, এটা প্রাথমিক কাজ। কিন্তু দ্বিতীয় কাজটা সঙ্গে সঙ্গে শুরু করতে হবে, সেই সিস্টেম, সেই পড়াশুনো, সেই পাঠ্যসূচির গণ্ডিটাকে টপকে দেওয়ার খেলাটাও শিখিয়ে দিতে হবে ছাত্রছাত্রীদেরকে। শিক্ষকদেরই এটা কর্তব্য। তারা কি করতে শেখাবে? নাকি ছাত্রছাত্রীদেরকে তোতা পাখি হতে শেখাবে না, যে তোতা পাখিটা সারা জীবন কেবলমাত্র অক্ষর মুখে নিতে 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 একদিন মারা যাবে, শেষ হয়ে যাবে। তার ভেতরের সহজ যে নদীটা, সরল যে নদীটা, চিন্তা করার যে স্রোতটা, সেটা যেন হারিয়ে না যায়, ওটা যেন বেঁচে থাকে। ওটাকে লালন পালন করতে হবে, ওটাকে বরং পুষ্টি দিতে হবে। কাদের কর্তব্য এটা? শিক্ষকদের কর্তব্য। এবং শিক্ষক সেই ক্ষেত্রে কি হিসাবে কাজে লাগবে? ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক, গুরু হিসাবে। এই মানে তুমি আছো একটা নিচে আর আমি আছি পুজোর বেদিতে বসে, এরকম ব্যাপার না। দুজন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রথমে বন্ধু হতে হবে, ওকে বিশ্বাস দিতে হবে যে তুমি তোমার সৃজনশীলতা আমার কাছে প্রেজেন্ট করতে পারো, দেখো না আমিও আমার সৃজনশীলতা তোমার কাছে প্রেজেন্ট করছি, আমরা দুজন বন্ধুর মতো। এবং এই বন্ধু হয়েই আমি ওকে দেখতে শিখিয়ে দিব। দেখো দেখো দেখো, ওই দিকে দেখো, ভাবো একবার ফ্রান্সের কথা, ভাবো একবার ইটালির কথা, ভাবো মন্তেস্কুর কথা, ভাবো লিওনার্দো দা ভিঞ্চির কথা, ভাবো বিপ্লব কি। তখনই সে ধীরে ধীরে দেখতে শিখবে, ভাবতে শিখবে, সত্যি তো তাই, এত অসাধারণ, এত এত সব কিছু হয়ে গেছে পৃথিবীতে,
আমি তো জানি না, এই যে কৌতূহল বেড়ে গেল, তার দৃষ্টিকোণ বেড়ে যাচ্ছে। তো এটা দার্শনিক, যে দেখিয়ে দেয় অনেক দূরকে, যে দার্শনিক। তো ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড লাস্ট হচ্ছে গাইড। এবার যখনই তুমি আটকে যাবে, চিন্তা করিও না, এই কাঁধ আছে তোমার, এই বন্ধুর, তোমার এই স্যারের, তোমার এই দাদার কাঁধ আছে। তুমি উপরে ওঠো, তো পড়ে যাওয়ার ভয় পাবে না, আমি আছি না। এই কাঁধ কখনো সরবে না, ঠিক এখানে তুমি পেয়ে যাবে জায়গা। এই বিশ্বাস দেওয়া, যে বিশ্বাস দিতে পারে, সেই পথ দেখাতে পারে, যে পথ দেখাতে পারে তাকে পথ প্রদর্শক বলতে পারে। তখন শিক্ষক কি করে? একটা আলোর মতো ভূমিকা পালন করে। গুরু তখনই একটা আলোর মতো ভূমিকা পালন করে। আর আলো কি করে? সবসময় যে তোমাকে পথ দেখাবে, যে এদিকে পথ আছে, যাও, এটাই নয়। আলোর আরেকটা কাজ আছে, কোথাও যে পথ নেই সেটাও সাবধান করে দেয়। এটাকে পথ প্রদর্শক বলে। আলো এখানে জ্বালালাম আমি, এদিকে পথ আছে, ভালো কথা, দেখলাম, কিন্তু আবার অন্য একদিকে লাইট দিলাম, আলোটা গেল, আর প্রমাণ হয়ে গেল যে ওদিকে কোনো পথ নাই, ওদিকে যাওয়া যাবে না, কি ওদিকে ডেঞ্জারাস পজিশন আছে। তো শিক্ষক নিজের জীবনের অভিজ্ঞতা থেকে ওদেরকে সাবধান করে দেবে, তাদেরকে পথ প্রদর্শন করিয়ে দেবে। তাই থেকে তো আসলো টিচার কেমন হওয়া উচিত? প্রথমে একজন বন্ধু, ফ্রেন্ড, একজন দার্শনিক, ফিলোসফার, একজন পথ প্রদর্শক, গাইড। এবং সেইটা ছাত্রছাত্রীদেরকে জোর করে বোঝাতে হবে না, ছাত্রছাত্রীরা ফিল করে নেবে সেটা ধীরে 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 ধীরে। তো এইভাবেই এগুলোই হচ্ছে শিক্ষকদের কর্তব্য। এতগুলো কথা তুমি বানিয়ে লিখতে পারো, গুছিয়ে লিখতে পারো, চিন্তার দিকে এগো। দেখো এখনো পর্যন্ত আমরা এখানে কিন্তু হুড়োহুড়ি করিনি, যখন দরকার পড়বে তখন লুফে নিব, না লুফলে আরও বেটার। যদি দেখি যে কি না ভাই, আমার তো সব কিছু আমি নিজেই রাস্তা খুঁজে নিয়েছি, অসুবিধা নাই, তাহলে লাস্টের দিকে ওই মূল্যায়নে গিয়ে দুই একটা তথ্য নিয়ে নেব। অবশ্য এখানে নিয়ে নিয়েছি আমরা, এই যে প্রথা ভাঙার সাহসটা নিয়ে নিয়েছি তো অলরেডি, এই তথ্যটা, তাই না? এই যে তোমার এই ধরো যে কি, যে পড়াবে, যত্ন করে পড়াবে, সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তার বাইরে কি দিবে সেটা তো এখনই কথা বললাম, কর্তব্যতেই বললাম, ঠিক আছে? আর কি করা যেতে পারে? ধরো শিক্ষকরা কি করে ছেলে মেয়েদেরকে আলোকিত মানুষ হওয়ার পথ দেখিয়ে দেয়। আলোকিত মানুষ কাকে বলে? দেখো, শিক্ষকরা ছাত্রছাত্রীদের পাশে গিয়ে দাঁড়িয়ে বুঝিয়ে দিবে যে পরীক্ষাটা তুমি দিচ্ছ বাবু, এই পরীক্ষা হচ্ছে কাগজে কলমের পরীক্ষা, নির্দিষ্ট সিলেবাস আছে, এবং তোমার মতো যত বন্ধুবান্ধবটি আছে সবারই কাছে একই প্রশ্নপত্র পড়বে, কিন্তু সাবধান, জীবনের পরীক্ষাগুলোর যে প্রশ্নপত্র হবে তো তা সবারই ভিন্ন ভিন্ন হবে। তাই এটাতে ভয় পাওয়ার কিছু নাই, রিল্যাক্স, এনজয় করো বিষয়টাকে, বুঝো, আনন্দ করে সেটা জানো, এবং তারপরে লেখো। জানার মধ্যেও আনন্দ, লেখার মধ্যেও আনন্দ, পরীক্ষাটাই আনন্দ, ফলাফলও আনন্দ। কারণ জীবনের যেটা পরীক্ষা হবে, প্রত্যেকের নিজস্ব ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র হবে, ওটার সাথে লড়াইও নিজেকেই করতে হবে। না হবে সেখানে কোনো শিক্ষক, সময়ের চেয়ে বড় শিক্ষক আর কিছু নাই, যেহেতু সময় তোমাকে সঠিক পথ দেখিয়ে দেবে। যদি তোমার জ্ঞান থাকে সঠিকভাবে, তো তুমি সেটা বুঝে নিতে পারবে। ইশারাগুলো, প্রকৃতির ইশারা বুঝতে হবে, সময়ের ইশারাগুলো বুঝতে হবে। সঠিক জ্ঞান থাকবে তো তুমি সেটা ঠিক ধরে নিতে পারবা। সময় সবাইকে সুযোগ দিবে না দ্বিতীয়বার, বা কাউকেই দেয় না দ্বিতীয়বার সুযোগ, ঠিক আছে? সময় থাকতে বুঝে নিতে হয়। তাই তিনি বলে দিবেন এখানে কি করবো আমরা, আলোকিত মানুষ পয়েন্ট করতে পারি। শিক্ষকরা কি করে? ছাত্রছাত্রীদেরকে কিসে পরিণত করে? আলোকিত মানুষে রূপান্তর করে দেয়। আলোকিত মানুষ কি লেখা যেতে পারে এখানে? যে কি শিক্ষক বুঝিয়ে দিবে যে সামান্য সিলেবাসের পাঠ্যসূচির যে পরীক্ষা সেটা বড় নয়, সেটার মধ্যে দিয়ে ধীরে 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 তুমি সেই যে পাঠ্যসূচির পড়াশোনা, সেটার প্রতি ধৈর্য রাখতে রাখতে, সেটাকে অভ্যস্ত হতে 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 তুমি ধীরে ধীরে পারফেক্ট হয়ে উঠবা জীবনের পরীক্ষা দেওয়ার জন্য। তোমার মেরুদণ্ড সোজা হবে, মাথা হবে উঁচু, সাহস থাকবে তোমার বুকে, চোখে থাকবে স্বপ্ন। তখন তুমি টান টান উত্তেজনা নিয়ে এগিয়ে যেতে পারবা জীবনের পথে। তো জীবনের পরীক্ষাগুলো সম্পর্কে তিনি সাবধান করে দেবেন। আর কি বলবেন? সৃজনশীলতাই শেষতম কথা। যদি তুমি টুকরো টুকরো শুধুমাত্র কাগজ গিলে থাকো, আর এমন একটা সিচুয়েশন এসছে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে যেন, মাথার উপর থেকে কেউ ছাদ সরিয়ে নিল যেন, তুমি কি করবা? তখন তোমার আগের দিনে যে প্র্যাকটিক্যালি তুমি শিখেছো, যা তুমি অরিজিনালি শিখেছো, সেই শিক্ষাটাই তুমি এবার ইউজ করতে পারবা, ব্যবহার করতে পারবা, প্রয়োগ করতে পারবা, আর নিজের জীবনকে আবারও সুজলাং সুফলাং করে তুলতে পারো। তো শিক্ষাই মূল অস্ত্র, মনে থাকে যেন। খেয়াল করবা, অনেক শ্রমিকরা আমি দেখেছি, জনমজুর যারা আছে না,
তারা ওই 400 টাকা দিন খাটে, মাথায় যারা ওই খোয়া ইট পাথর এগুলো সব বয়ে নিয়ে যায়, 400 টাকা দিন। আর যারা রাজমিস্ত্রি হয় না 700 টাকা পেয়ে যায়। কিন্তু তারা অতটা পরিশ্রম করে না। পরিশ্রমটা কিসের করে তাহলে? বুঝতে পারছো? তো শারীরিক পরিশ্রম এক হয়, ব্রেনের পরিশ্রম এক হয়। বড় বড় বিল্ডাররা যারা আছে, ইঞ্জিনিয়াররা আছে, তারা কি করে? এই তাদের থেকেও, রাজমিস্ত্রি থেকেও অনেক বেশি। তারা তো কিছুই আসে না, তারা দেখি যায়, টুপি টুপি পরে আসে, দেখিয়ে দেয় এটা করো ওটা করো, দেখাশোনা করছে শুধুমাত্র, আর কিছু করছে না, টাচ করছে না হাত, সব চলছে। তারপরেও এদের 4 গুণ বেশি, 10 গুণ বেশি পয়সা পাচ্ছে। তাহলে কিসের প্রয়োগ হলো? জ্ঞানের প্রয়োগ। যা তুমি শিখছো এত ভালো করে শিখো যে সেটাই যেন তোমার শেষতম উপায় হয়ে ওঠে, যে কোনো পথে এগোনো সেটাই যেন উপায় হয়ে ওঠে। অর্থাৎ সৃজনশীলতা চাই, আর সুকুমার বৃত্তিগুলো যেন বেঁচে থাকে তোমার মধ্যে। সুকুমার বৃত্তি কোনগুলো? তোমার মন, তোমার হৃদয়, শিক্ষা গ্রহণ করার যে মানসিকতা, সেগুলো যেন নষ্ট না হয়ে গিয়ে যায়। হয় অনেকে এডুকেশন লাইফে এসে এতটা হতাশ হয়ে যায় না, সামান্য একটু ধাক্কা খেতে গেলেই, একটু রেজাল্ট খারাপ হতে গেলেই অজ্ঞান হয়ে গেল। আরে আরে এটা তোমার জীবন না, পাগল নাকি তুমি? ওই নাম্বারটা তোমার জীবন নয়। ঠিক আছে, হয়ে গেছে। তুমি এগুলোকে শেখো, এগুলোর মধ্যে দিয়ে তোমাকে বড় হওয়ার পথটাকে বের করতে হবে। এগুলোকে ইউজ করতে পারবে কিনা, তুমি নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলছো। রেজাল্টে তুমি মাধ্যমিকের দেখবে, উচ্চ মাধ্যমিক দেখবে, রেজাল্ট হলো 1-2টা দেখবে কি ফাঁসিতে ঝুলে গেছে বা আর কিছুভাবে আত্মহত্যা করে নিয়েছে। আরে এটা নয়, তোমাকে জীবন থেকে সরে যাওয়ার জন্য তোমাকে শিক্ষা দেওয়া হয়নি। শিক্ষা দেওয়া হয়েছে জীবনের কঠিনতম পথগুলোকে সহজ বানিয়ে নেওয়ার জন্য। তো তুমি মূলত প্রকৃত শিক্ষিত হতেই পারোনি, অথবা তোমাকে যা শিখিয়েছে তারাই ভুল ছিল। বোঝাচ্ছে বিষয়? আমি যা বলছি তো কঠিন হয়ে যাচ্ছে না তো? ঠিক আছে, এইগুলো জিনিসকে তুমি গল্পের মতো লিখবা, গল্পের মতো টোটাল গল্প চলবে, যত তুমি ভাবতে পারো ডেপথে যাও। ঠিক আছে? আর কি? সামাজিক মানুষ। দেখো আমার কাছে সামাজিক মানুষ, আমার কাছে এইরকম বেশ কিছু গার্জিয়ান আছে, কিছু বলতে কি খুবই কম, 1% বলতে পারো, 1-8বার আসে। একজন গার্জিয়ান এসেছিল, আজ নয় বছরখানেক আগে। এবছর যারা এসছে তারা সবাই কোথাও যেন শুধুমাত্র স্বার্থপরের মতো কথা বলেছে, যে আমার ছেলেটাকে দেখবা, আমার ছেলেটাকেই দেখবা, আমার মেয়েটাকেই দেখবা। এমনটা হয় না, এটা ঠিক নয়। একটা ব্যাচে সবাই সমান গুরুত্ব পাবে স্যারের, সবাই সেই শিশু মন নিয়েই আসছে। তাদের জীবনে এক অদ্ভুত নায়ক আমি, অলিখিত নায়ক আমি। তো তাদের জীবনে সেইভাবে প্রবেশ করতে হবে, আলাদা করে গুরুত্ব দেওয়া যায় না, ওটা স্বার্থ। কিন্তু 1-8জন আসে, মাঝে মাঝে আসে, মনে হয় দেবতা স্বয়ং এরকমই গুণ সম্পন্ন হয়। এসেছিল একজন অনেকদিন আগে, বছরখানেক আগে। নাম ধাম পরিচয় টরিচয় করানোর পর যখন ঢুকিয়ে দিল বাচ্চাকে, আমাকে শুধু একটাই কথা বলেছিল, ভালো রেজাল্ট না হোক, মানুষ যেন ভালো হয়, ওকে মানুষ হিসেবে যেন ভালো হয়। তখন আমি সজাগ হয়ে গেছিলাম। দারুণ কথা, দারুণ। তো এইরকমভাবে শিক্ষকদেরকেও যারা বাঁচিয়ে দেয়, শিক্ষকদেরকেও যারা প্রাণবন্ত করে দেয়, আমাকে বুঝিয়ে দিল যে আমার কর্তব্যটা কী। এর জন্য তিনি নমস্য, তিনি প্রণাম পাওয়ার যোগ্য। তিনি আমাকে বুঝিয়ে দিলেন যে শিক্ষা দিবা তুমি স্বাভাবিক ব্যাপার, তুমি শিক্ষা দিবা, যত্ন সহকারে সেগুলো পড়িয়ে দেবা, ঠিকই আছে। কিন্তু অনেক শিক্ষিত ছেলেমেয়েরাই এই সমাজের জন্য কিন্তু যথেষ্ট উপযুক্ত নয়। এই সমাজে অশিক্ষিতরা যতটা ক্ষতি করেছে না, শিক্ষিত, আধা শিক্ষিত, পণ্ডিত, বদমাইশরাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছে। মহাভারত সাক্ষী আছে। মূর্খ, গণ্ড মূর্খ, দুঃশাসন দুর্যোধনের কারণে যতটা ক্ষতি হয়নি, দ্রোণাচার্যের মতো শিক্ষক, গুরুদেব, কর্ণের মতো শিক্ষিত, মহামহিম ভীষ্মের মতো এত বড় শিক্ষিত মানুষ, তাদের কারণে, তাদের চুপ থাকার কারণে এত বড় সর্বনাশ ঘটে গেছিল। প্রভু শ্রীকৃষ্ণ তখন একই কথা বলেছিলেন যে যতটা না আমাদের এই সমাজকে ক্ষতি করে মূর্খরা, তার চেয়ে বেশি ক্ষতি করে শিক্ষিতরা চুপ থেকে। তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে, ভুলকে ভুল আর ঠিককে ঠিক, প্রশংসা নিয়ে থাকলে প্রশংসনীয় বিষয়ে প্রশংসা করতে হবে, আর নিন্দনীয় বিষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে এটা নিন্দা,
এটা ভুল। নীরেন্দ্রনাথ চক্রবর্তী বোধ হয়, মনে পড়ছে না আমার এই মুহূর্তে, নীরেন্দ্রনাথ বাবুর লেখা একটি কবিতায়, কী যেন কবিতাটার নাম, ওই কবিতাতে দেখানো হচ্ছে যে একটি ছোট শিশু বাচ্চা, ঠিক আছে, আর উলঙ্গ রাজা নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা, ঠিক আছে, উলঙ্গ রাজা, সেখানে বিষয়বস্তুটা হচ্ছে যে কি অনেক ভিড়, অনেকে ভিড় করে বলছে রাজা রাজা রাজা, স্টেজে রাজা দাঁড়িয়ে আছে পুরো উলঙ্গ আছে, ও ঘুম থেকে উঠে চলে এসছে, ও ভুলেই গেছে পোশাক টোশাক পরতে, ও চলে এসছে অমনি অবস্থায়, কিন্তু সবাই তাকে উলঙ্গ দেখছে, কিন্তু সবার বিশ্বাস রাজা উলঙ্গ থাকতেই পারে না, নিশ্চয়ই কোনো সূক্ষ্ম পোশাক পরে আছে, আমরা দেখতে পাচ্ছি না। আরে ভিড়ের মধ্যে থেকে একজন সহজ সরল সাহসী ছোট্ট বাচ্চা শিশু চিৎকার করে এসে বলছে রাজা তোর পোশাক কোথায়? আজকের দিনেও কি সেইটা কাজ করছে না? ভাবো তো, আমাদের যারা রাজা রানী বলে মনে করি, তাদের মান সম্মান সম্ভ্রম, তাদের দায়িত্ববোধ কোথায়? তাদের এই সব পোশাকগুলো কোথায়? তারা আজ উলঙ্গ হয়ে গেছে, জানো, তাদের সম্ভ্রমবোধ হারিয়ে গেছে, দায়িত্বশীল হয়নি তারা, আজ হারিয়ে গেছে তাদের সেই দায়িত্ববোধ। কিন্তু তাদেরকে এই কথাটা বলার মতো সেই সৎ সাহসটা কারো নাই। ছাত্রছাত্রীদের সেই দম্ভটা, সেই সাহসটা, সেই শক্তিটা, সেই প্রেরণাটা শিক্ষকরাই দেয়। তাই জন্য আমরা করলাম এখানে কি সামাজিক মানুষ, তাকে চরিত্রবান হতে হবে, সেই চরিত্রবান হয়ে উঠতে হবে। আর কি শিক্ষকরা কি করে? সৌজন্যবোধ শিখিয়ে দেয়, ন্যায় নীতি শেখায়। সৌজন্যবোধ অর্থাৎ মানুষ হয়েছ তো মনুষ্যত্ব বোধ রাখতে হবে তোমাকে, মানুষ হয়ে মানুষের মতো আচার ব্যবহার শিখতে হবে, সৌজন্যবোধ হতে হবে তোমাকে। তোমার এই দায়িত্ব, তোমার এই কর্তব্যগুলো ভুলে যেতে হবে না, যে তোমাকে ন্যায় নীতি পরায়ণ হতে হবে। অন্যায়কে অস্বীকার করে ন্যায়কে প্রতিষ্ঠা দেওয়া প্রত্যেক শিক্ষিত মানুষের কর্তব্য। যদি সে সেটা না করে তো সময় তাকে ক্ষমা কখনো করবে না। তার সাথে তেমনই ঘটবে, যেমনটা সে দেখে দেখে এসছে, অভ্যস্ত হয়ে গেছে। যতক্ষণ নিজের বাড়িতে আগুন না লাগে ততক্ষণ আমি চুপ করে থাকবো, এটা হতে পারে না। শিক্ষিত মানুষ আগেই সে অনুমান করে নিতে পারে যে ভবিষ্যৎ কি হতে পারে, সাবধান করে নিতে পারে। তো সেই রকম সৌজন্যবোধ আর ন্যায় নীতি পরায়ণ করে তোলা যায় কেবলমাত্র উপযুক্ত আদর্শ শিক্ষকের কারণে। আর কি শিক্ষকের কাজ? আমি মূল্যায়নটা এখানে সরাচ্ছি, এখন পয়েন্টগুলো আমি তোমাদের সাথে শুধু শেয়ার করছি। কেমন? দৃষ্টিকোণকে অচিনপুরে পাঠিয়ে দেয়। দৃষ্টিকোণকে অচিনপুরে পাঠায়। অচিনপুর মানে কি? অনেক দূরে পাঠিয়ে দেয়, ভাবতে শেখায়, নতুন করে চিন্তা করতে শেখায়। তো প্রকৃত শিক্ষক কি করে? সংকীর্ণ জীবনে দাঁড়িয়েই ছাত্রছাত্রীদেরকে উপলব্ধি করতে শেখায় একটা বৃহত্তর জীবনে আমরা প্রবেশ করতে পারি, একটা মহত্তর জীবন আমরা পেতে পারি। তার জন্য মহাপুরুষ, জ্ঞানী পুরুষ যা যা বলে গেছে, যেসব পথ দেখিয়েছেন, সেই সব পথে আমরা হাঁটতে পারি। চাইলে হাঁটতে হাঁটতে শিখতে শিখতেই আমরা পড়তে উঠতে শিখে যাব, বাঁচতে শিখে যাব। সামান্যভাবে বাঁচার জন্য আমরা মানুষ জন্ম পাইনি, সে কথা কেবল শিক্ষকরাই, প্রকৃত গুরুরাই বুঝিয়ে দিতে পারে। এরই মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা তারাই দেয়। মানুষের মতো দেখতে হলে মানুষ হয় না। একজন কুকুরের সন্তানকে আমরা কুকুর বলি, বাঘের শিশুকে আমরা বাঘ বলি, সাপ থেকে আরেকটা সাপেরই জন্ম হয়। কিন্তু মনে থাকে যেন মানুষ থেকে একটা মানুষের জন্ম কখনোই হয় না। তাই জন্য অধিকাংশ অভিভাবকের একটাই কথা থাকে, আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করো। তাহলে সে কি শিওরছে যে যাকে জন্ম দিয়েছে সে প্রকৃত মানুষ নয়, কারণ সে হয়তো কোনো মানুষ থেকে আসেনি। কোথাও না কোথাও একটা শ্লেষ নিজেরও দিকে আছে, একটা বক্রোক্তি নিজেরও প্রতি আছে। তো একে আমি সঠিক অর্থে মানুষ করব, অর্থাৎ মান সম্মানে যে পরিপূর্ণ থাকবে, বোধ বুদ্ধিতে যে বিবেকবান হয়ে উঠতে পারবে, কর্তব্য আর অধিকারগুলোকে সে যে সঠিকভাবে নির্বাচন করতে পারবে এবং প্রয়োগ করতে পারবে, জীবনকে একটা মহত্তর উদ্দেশ্যের জন্য যে প্রেরণা দিতে পারবে, যে অতীত থেকে শিখবে, বর্তমানে বাঁচবে আর ভবিষ্যতের দিকে এগিয়ে দিবে একটা বড় মহত্তর জীবনকে, যে মানুষের ভালোবাসা পাবে, ঘৃণা নয়, যে সমাজ আর দেশের জন্য কল্যাণকর কোনো না কোনো উদ্যোগ গ্রহণ করবে, যে জীবন দিয়ে বুঝিয়ে দিবে জীবনের মূল্য কেমন হয়।
কেমন হওয়া উচিত। তো সেই রকম মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। সেই জায়গা থেকে আমরা দেখলাম প্রকৃত মানুষ সৃষ্টি করতে পারবে শিক্ষকরাই। তা অর্থাৎ ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের দৃষ্টিকোণকে অচিনপুরে পাঠিয়ে দিতে পারবে তারাই, মহাপুরুষের পথে পাঠিয়ে দিতে পারবে তারাই। প্রকৃত মানুষ হওয়ার কথা তারাই বলতে পারবে যে তোমার ভেতরে বাস করছে আরও এক মানুষ, মানুষের ভেতরে বাস করছে আরও এক মানুষ, তাকে বড় করতে হবে। সে বড় হতে গেলে তুমি বিবেকবান হয়ে উঠতে পারবা ওই জায়গাতে। এবার তোমাদের আগের সিলেবাসে একটা ছিল অচল আয়তন বলে একটা নাটক, যদিও সেটার নাম পরিবর্তন করা হয়েছিল গুরু নাটক, রবি ঠাকুরের লেখা। সেইখান থেকে একটা আমার তথ্য মনে পড়ল যে পাঠ্যপুস্তকের মধ্যে সঙ্গীতের শব্দ, সঙ্গীতের শব্দ বা সঙ্গীতের সুর, প্রকৃত শিক্ষক কারা? যারা প্রমাণ করে দিবে নিরস ওই পাঠ্যপুস্তকের মধ্যেই জীবনের রস লুকিয়ে আছে। যে অক্ষরগুলো তোমার মধ্যে কোনো সচ্ছলতা এবং সজীবতা দিতে পারছিল না, বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেই অক্ষরগুলোই প্রকৃত গুরুর সংস্পর্শে, প্রকৃত গুরুর কাছে এসে সেই অক্ষরগুলো নাচতে শুরু করবে। সেখান থেকে সঙ্গীতের সুর পাবে তুমি। তোমার মনে হবে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যেন একটা বাঁশির আওয়াজ পাচ্ছি। এই সমস্ত কথাগুলো আমরা গুরু নাটকে পেয়েছি। তাই যত তুমি পড়বা, স্টাডি করবা, ততই তুমি কিন্তু সহযোগিতা পেতেই থাকবে। এই ক্ষেত্রে তুমি বলতে পারো এখানে গুরু নাটকে রবি ঠাকুরও তাই বলেছেন যে যখন গুরু থাকে না, শিক্ষক থাকে না, তখন পাঠ্যপুস্তকের প্রয়োজন পড়ে। আর যখন গুরু পৌঁছে যায় তখন পাঠ্যপুস্তক আর দরকার পড়ে না। সমস্ত পাঠ্যপুস্তক তখন একসাথে খুলে যায়, সমস্ত কিছু গুরু হয়ে যায়। আর গুরুতে এই সমস্ত কিছুর মুক্তি পাওয়া যায়। তাই প্রকৃত গুরু সমস্ত অক্ষরের মধ্যে থেকে বাঁশির আওয়াজ, সঙ্গীতের সুর আনিয়ে দিতে পারে। তাই প্রকৃত গুরু হয়ে ওঠা অনেক বড় কঠিন কাজ। ঠিক আছে, এগুলো লিখলাম। এবার কল্পনার জগৎকে প্রসারিত, এটা যদি পয়েন্ট করা যায়, কে বলতে পারবে এটা? কল্পনার জগৎকে প্রসারিত, কল্পনার জগৎকে প্রসারিত কেউ বলতে পারবে? দেখো প্রকৃত গুরু কি করবে, নিজের জিনিসটাই কেবল শেখাবে না তাকে, নিজের জানা জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। সে তাকে বলবে তুমি কল্পনাপ্রবণ হও, তুমি বড় হও, তুমি সৃজনশীল হও, তুমি ভাবতে চেষ্টা করো, তুমি স্বপ্ন দেখতে চেষ্টা করো, নতুন করে ভাবো, নতুন করে গড়ে তোলো তোমার জগৎকে, তোমার স্বপ্নটাকে নতুন করে সাজিয়ে দাও। বইয়ের মধ্যে লুকিয়ে থাকা ছবিগুলোকে বাইরে কতটা সুন্দর হতে পারে সেই বর্ণনা করেছে তিনি, কি করে দেন, মুক্ত করে দেন। তিনি বড় হতে শেখান, দেখতে শেখান, কল্পনার জগৎকে প্রভাবিত করে দেন বাচ্চাদের মধ্যে। আর কি, লড়াকু মনোভাব, জীবন যুদ্ধে, বুঝলে, জীবন যুদ্ধে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা যেন হেরে না যায়, তার জন্য প্রেরণা হয়ে দাঁড়ায় একজন প্রকৃত শিক্ষক। তিনি তাদেরকে শেখান কিভাবে অবসন্নতা, হতাশা, বিষণ্ণতাকে ভেঙে দিয়ে, টুকরো করে দিয়ে মানুষ পুনরায় মানুষ হয়ে উঠতে পারে, বাঁচার আনন্দে সে বাঁচতে পারে। সে বলতে পারে জীবন এত সুন্দর, এত ভেঙে চুরে আমাকে আরও তুমি, হে জীবন দেবতা, আরও তুমি আমাকে বিশুদ্ধ করে দাও, এত দুঃখ দাও যেন আমি দুঃখে দুঃখে নিজেকে চিনতে পারি, রক্তের অক্ষরে অক্ষরে যেন লিখতে পারি নিজের জীবন কাহিনী। নজরুল লিখেছেন একটা কবিতায়, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান। যিশু খ্রিস্ট যেমন সম্মানিত হয়েছিল সেই ক্রুশবিদ্ধ হওয়ার পর থেকে আরো বেশি করে, ঠিক তেমনইভাবে এই দারিদ্রতা, এই কষ্ট আমাকে যেন লালন পালন করছে। দারিদ্রতা যেন মায়ের মতো স্নেহ দিচ্ছে আমাকে, ছাড়তেই চায় না আমাকে। তো সমস্ত কষ্টই তখন তার কাছে প্রেরণা হয়ে দাঁড়াচ্ছে। মা করে নিল তার বেদনাকে, তার কষ্টকে, তার দারিদ্রতাকে। ভাবা যায়, অদ্ভুত চিন্তাভাবনার স্রোত। অর্থাৎ এই অবসন্নতা ভেঙে অন্ধকারের ভেতরে কীভাবে যাত্রা করা যায়, আলোকিত মানুষ কীভাবে হয়ে ওঠা যায়, এই সমস্ত প্রেরণাগুলো দেয়। আর লড়াকু মনোভাব, বাঁচতে হবে, বাঁচার জন্যই বাঁচতে হবে, যেখানে পথ নাই সেখানে পথ বানাতে হবে। তাই সমস্ত অবসন্নতা ভেঙে উঠে দাঁড়াও, এগো, তুমি এগোলে এই সভ্যতা এগোবে, সমাজ এগোবে, তোমার উপর তাকিয়ে আছে একটার পর একটা জেনারেশন। সমস্ত তথ্যগুলো তুমি এখানে লিখতে পারবা। আর কি,
ভবিষ্যতের কাণ্ডারি। এই শিশুদেরকে, ছোটো ছোটো শিশুদেরকে বুঝতে শেখায় যে ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, আমি অসত্য পথে যাব না, আমি অসৎ পথে যাব না। এই বিভিন্ন উদাহরণ ব্যক্তিত্ব দিয়ে, শিক্ষক তার ব্যক্তিগত জীবন দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে ছাত্রছাত্রীদেরকে প্রেরণা দেবে। বড় হও, আঘাত পাও, কিন্তু উঠে দাঁড়াও। আজ তুমি না উঠে দাঁড়াতে গেলে পরবর্তী প্রজন্ম তোমাকে ক্ষমা করবে না। উঠে দাঁড়াও আর প্রতিজ্ঞাবদ্ধ হও, এই অন্যায় আমি মানব না, এই অন্যায় আমিও করব না। নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হতে শেখায়। তো প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার মধ্যে দিয়ে তারা ভবিষ্যতের কাণ্ডারি হয়। ভবিষ্যতের কাণ্ডারি, কাণ্ডারি মানে বুঝছো তো, মাঝি, ভবিষ্যৎকে যারা এগিয়ে নিয়ে যাবে। হলো আর কি, আর শেষ করতে পারো, মূল্যায়ন করতে পারো। অনেক পয়েন্ট হয়ে গেছে, এখনও অনেক বাকি আছে। ঠিক আছে, মূল্যায়ন। এবার তুমি দেখবা যে কী কী বাদ পড়েছে, সেই সব 2-4টে কথা নিয়ে লিখে দিবা। ঠিক আছে, ধরো যে কি এই সব নিয়ে লিখলা, যে কি আত্মসমালোচনার বিষয়টা নিয়ে লিখবা। শিক্ষক এই সমস্ত কিছুর পরেও, প্রকৃত গুরু এই সমস্ত কিছুর পরেও ছাত্র সমাজকে যা দিয়ে যায় তা হলো আত্মসমালোচনার শক্তি। মানুষ আমাকে আঘাত দিবে, তার আগে আমি আমাকে আঘাত দেব। আমি আমার ভুল নিজে বের করব খুঁজে, তার জন্য নিজেকে শাসন করব, তোষণ করব না, সন্তুষ্ট করব না, আড়ালে নিয়ে যাব না নিজেকে। প্রকৃত শিক্ষা কখনো তোমাকে আড়াল হতে শেখাবে না। আমার ভুল হয়েছে, আমি সেটা মানব না, অস্বীকার করব, এরকম নয়। তরতাজা প্রাণ নিয়ে আমি দাঁড়িয়ে বলবো, হ্যাঁ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি আগামীতে এই ভুল করব না কখনো। এই জায়গা থেকে আমি নিজে আত্মসমালোচক, নিজে নিজের সমালোচনা করছি। এটাও শেখায় একজন প্রকৃত গুরু। ঠিক আছে, অর্থাৎ এখানে তুমি আত্মসমালোচক নিয়েও কথা বলতে পারো, আত্মসমালোচনা। এবং আরও তুমি এখান থেকে বিভিন্ন তথ্য বের করতে পারবা, যে কোনো একটা বা দুটো তথ্য নিয়ে আরও এখানে 2-4টা বাক্য লিখে দাও, ব্যাস গল্প শেষ। এই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, আর এই ধরনের বিভিন্ন বিষয় দিবে, তুমি যে কোনো সহায়িকা বইটা সার্চ করবা, সেই সহায়িকা বইগুলোতে এই ধরনের যা যা তথ্য দিবে সেই তথ্যগুলোকে পড়ো, মন দিয়ে পড়ো, বারবার পড়ো, 2-3বার, আর নিচে ভাবার চেষ্টা করো কী কী বিষয় আমি এখানে লিখতে পারি। সেটা নিয়ে তুমি একটা স্ক্রিপ্ট বানাও, ছোট্ট করে, শুধু পয়েন্টস দিয়ে পয়েন্টস তুমি বের করলে, তার মানে ওর ভেতরে কী কী কথা লিখবা তাও তুমি জানো। ঠিক আছে, পয়েন্টসগুলো বানাও, বানানোর পর এবার সেই লেখক বইটাতে কি উত্তরটা লিখেছেন সেই উত্তরটা এবার তুমি পড়ে নাও একবার রিডিং। তাহলে তোমার কি হলো, তুমি যা যা জানতা সেগুলো খুঁজে পেলা হয়তো কিছু কিছু, আবার তিনি কি কি বলতে চাইছেন যুক্তি, সেগুলো তোমার জানা হলো। পুরো জেনে গিয়ে তুমি একসাথে নিজের পাওয়ার আর তাঁর পাওয়ার নিয়ে তুমি লেখকের থেকেও বড় শক্তিশালী হয়ে গেলা। রাইট অর নো? ভাবো একবার, তোমার কাছে আছে 20% পাওয়ার, তুমি সেটাকে খুঁজলাই না। আর লেখকের কাছে আছে 60% পাওয়ার, তুমি ডিরেক্ট 60%টাকে নিলাম, তো তুমিও 60%ই হলা। আর তুমি যখন 20%কে যোগ করে দিলা, আগে 20%কে খোঁজো নিজে, তারপরে 60%কে তুমি জানো, তো তুমি তখনই 80%-এ চলে গেলা। তো আগে নিজের ট্যালেন্টকে খোঁজো, তারপরে তুমি সেটা পড়ো, একসাথে তুমি 80%-এর পাওয়ার নিয়ে নাও। ওকে, বেস্ট অফ লাক। আজকে এতটুকুই, পরে আবার অন্য কোনো প্রবন্ধ নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ওকে, হবে তো?